হ্যালো এভরিওয়ান, আমার কথা কি শোনা হ্যাঁ যাচ্ছে? ভাই, কেউ শোনা যদি যাচ্ছে একটু শোনা দয়া করে যাচ্ছে ঠিক আছে, শুরু করেন। শুরু করি। আরিফ ভাই, শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না। মানে প্রচুর মাথা ব্যথা করতেছে এবং সঙ্গে জ্বর, মানে কয়েকটা দিন ধরে বেশ দৌড়ের উপর আছে আর কি। আপনি কেমন আছেন আরিফ ভাই? হ্যালো আরিফ ভাই, আওয়াজ বন্ধ হয়ে গেল কেন? আশেপাশে কেউ আছে নাকি? এই তো। আচ্ছা, আমার কথা কি শোনা যায়? কেউ যদি একটু হ্যাঁ পুষে। ভাই, শোনা যাচ্ছে। ভালো আছি। আচ্ছা। আপনার কি অবস্থা, কেমন আছেন? শরীরটা একটু উইক যাচ্ছে। তাছাড়া এমনিতে সব ভালো। হুম, হুম। তো ঝামেলাগুলো তো জানতেনই। যাই হোক, দেখি আমি কি হয় কতদূর। ওয়েল, আহ, আমরা 2 মিনিট বাকি আছে। আমাদের প্রতিষ্ঠাতা ভদ্রলোককে একটা মেসেজ করব। সো আশা করা যায় ভদ্রলোক আমাদের সঙ্গে যুক্ত হলে আমরা শো শুরু করব। সম্ভবত আজকে দীপাবলি, মানে যদি আমি ভুল না বলি হুম আর হুম, কি। দীপাবলি ভাই। এখন দাদা যুক্ত হতে পারবে কিনা এটাও তো একটা ব্যাপার। ওকে। আচ্ছা, শো মাস্ট বি গোয়িং অন। আমরা একটু অপেক্ষা করব আমাদের প্রতিষ্ঠাতার জন্য। সাউন্ড বোর্ডে দেখি খুব সুন্দর সাউন্ড যুক্ত হচ্ছে। ওকে, যেহেতু দীর্ঘ সময় কথা বলতে হবে তার জন্য মানসিক প্রস্তুতি বড্ড জরুরি। আচ্ছা, ঘড়িতে বাজে রাত্রি ৯টা ১, আর আমরা দেখছিলাম যে আমাদের প্রতিষ্ঠাতা ভদ্রলোক আমাদের সঙ্গে যুক্ত হয় কিনা। আমরা দেখার চেষ্টা করছি। আহ, যেহেতু আজকে কালী পূজা চলছে, ভদ্রলোক যুক্ত হতে পারবে কিনা আহ, এটা নিয়ে খুব কনফিউশনে আছি আমাদের জায়গা থেকে। আচ্ছা, আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? তানিয়া ম্যাম লিখছে কথা নাই, কিছু শুনি না।
থ্যাংক ইউ সো মাচ হাফিজ ভাই। ভাই আমরা কি তাহলে শো শুরু করব? হাফিজ ভাই যদি একটু লিখতেন দয়া করে, নাকি আরেকটু অপেক্ষা করব? আচ্ছা, ওকে। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, হ্যাঁ। এখন যদি ফেস্টিভাল চলে তাহলে আমরা একটু ওয়েট করি। তৌহিদা ম্যাডাম, আপনার মাইক্রোফোন ওপেন, দয়া করে একটু অফ রাখতে হবে। আমরা মূলত আমাদের প্রতিষ্ঠাতা ভদ্রলোকের জন্য একটু ওয়েট করছি। আশা করা যায়। নওরিন ম্যাম কি আমাদের সঙ্গে আছেন? ম্যাম, দাদার সঙ্গে কি কথা হয়েছিল? নওরিন ম্যাম। নওরিন ম্যাম, আপনি কি শুনতে পাচ্ছেন? ও আচ্ছা। আসলে এটা জাম্প করে উপরে চলে গেছে, আমি খেয়াল করিনি। ওকে। আচ্ছা, আমি এখনো কথা বলছি না জেরিন তাসনিম। আচ্ছা, ওকে। আই উইল ট্রাই। জেরিন তাসনিম ম্যাম, আপনার হচ্ছে আপনার ডিফেন্ড করা আছে। আপনি ডিফেন্ডটা হচ্ছে খুলে ফেলুন, তাহলেই মাইক্রোফোনটা ডিফেন্ড করা আছে। কেউ যদি ওনাকে একটু গাইড করতেন দয়া করে। আচ্ছা, ওকে। ঠিক আছে হাফিজ ভাই। আচ্ছা, আমরা আমাদের প্রতিষ্ঠাতার জন্য একটু ওয়েট করছি। আম জেরিন তাসনিম ম্যাম, আপনার মাইক্রোফোন ডিফেন্ড করার কারণে আপনি শুনতে পারছেন না। ডিফেন্ডটা খুলে দেন। তাহলেই শুনতে পারবেন। আমাদের তরফ থেকে কিছুই করার নেই। আমরা সবকিছু ওকে রেখেছি।
আহ, সবে আমার মনে হয় দাদা একটু বিজি আছে, নাহলে তো আমিও ওইটাই ভাবতেছি, কারণ উইংক্লেস দাদাও নাই। হ্যাঁ, কারণ আহ, আজকে আর হ্যাঁ, আগামীকালকে পূজা আছে। আমি ওটাই ভাবতেছি। তো হাফিজ ভাই, আমরা কি শুরু করব? ওকে, থ্যাংক ইউ সো মাচ হাফিজ ভাই আমাকে পারমিশন দেওয়ার জন্য। মূলত থ্যাংক ইউ সো মাচ। আর আমাদের অফিসিয়ালি সাপ্তাহিক হ্যাংআউট 168তম এপিসোডের আমরা একদম দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি। জাস্ট টুক করে ঢুকে যাব, অনেক কথাই হবে, অনেক কিছুর ব্যাপার স্যাপার আছে আজকে। যা যে তথ্যগুলো আপনাদেরকে জানানো হবে, কেননা সব থেকে বড় যে ব্যাপার সেটা হচ্ছে পুরো সপ্তাহ জুড়ে কিন্তু মোটামুটি যে অ্যাক্টিভিটিস গুলো আপনাদের ছিল সেগুলোর একটু আলোকপাত করা হবে। আর তাছাড়াও ওভারঅল কমিউনিটির পরিবেশ কেমন ছিল সেগুলো নিয়েও টুকটাক আলোচনা করা হবে। এবং সর্বোপরি আজকে কিন্তু থাকছে আমাদের গত সপ্তাহে যে কন্টেস্টটা চলছিল, আহ, মাছের রেসিপি কন্টেস্ট, মাছের তৈরি রেসিপি, যে কোনো রেসিপি, সেই কন্টেস্টের আজকের রেজাল্ট থাকবে। সো ওভারঅল আশা করা যায় আজকের সময়টা বেশ ভালো কাটবে এবং আমরা সবাই মিলে বেশ আনন্দ ঘন পরিবেশে আজকের সময়টা অতিবাহিত করবো, এমনটা প্রত্যাশা ব্যক্ত করছি আমার জায়গা থেকে। আর আমি শরীফ শুভ থাকবো আপনাদের সঙ্গে দীর্ঘ সময়। তো আর কথা না বাড়াই, শুরুতেই ডাকছি আমাদের সকলের প্রিয় এক্সিকিউটিভ অ্যাডমিন হাফিজুল্লাহ ভাইকে। হাফিজুল্লাহ ভাই, এই সময়টা আপনার। একদম বেশ পরিষ্কার। কেমন আছেন ভাই আপনি? রস কমছে না বাড়ছে? সেম অবস্থা ভাই আমারও। থ্যাংক ইউ সো মাচ হাফিজ ভাই। আর আশা করা যায় আপনি যে কথাটা বললেন সেটা হচ্ছে মূলত যে সিজনাল প্রবলেমের কারণে অনেকেই অসুখ বিসুখে ভুগছে, যার বাইরে আমরা কেউ নই। তারপরেও টুকটাক যেহেতু এটা আমাদের কাজের জায়গা, আমাদের কাজের জায়গায় একটু মনোযোগী হওয়া উচিত। আর কনজাংটিভিটিস যেহেতু হচ্ছে, ফ্লু ছড়িয়ে যাচ্ছে বাতাসে আর্দ্রতার কারণে, প্রচুর পরিমাণে হচ্ছে স্নেজিং হচ্ছে, কমন কোল্ড হচ্ছে, মানে জ্বর সর্দি কাশি। তো ওভারঅল আমার জায়গা থেকে যদি বলি তাহলে বলবো, যেহেতু ওয়েদারটা একটু হচ্ছে মানে হঠাৎ করেই হচ্ছে ঠান্ডা, আবার হঠাৎ করেই গরম, আবার হঠাৎ করে হালকা গরম হালকা ঠান্ডা।
সো ওই যে হাফিজ ভাই যে কথাগুলো বললো, একটু সচেতন থাকতে হবে। আর বেশি সমস্যায় ভুগলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। তো ওয়েলকাম টু দ্য মেইন পয়েন্ট। যেহেতু আচ্ছা, ইতিমধ্যেই কিন্তু আমাদের প্রতিষ্ঠাতা আমাদের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছে। যাক, বেশ ভালো লাগলো। সবাইকে আবারও বলছি যে কালী পূজার শুভেচ্ছা যারা আছেন, এবং দাদাকেও দীপাবলির। আর সবথেকে বড় যে ব্যাপার, আমরা চেষ্টা করছি সকলের কাছে স্লোলি যাওয়ার জন্য। তো তো বন্ধুরা, আমরা কিন্তু হাফিজ ভাইয়ের কথা ইতিমধ্যেই শুনে ফেলেছি। তো এবার যাবো আমাদের সকলের প্রিয় আহ নওরিন ম্যামের কাছে, কেননা আজকে উইংক্লেস দাদা অনুপস্থিত, সম্ভবত ফেস্টিভ্যালের কারণে। তো নওরিন ম্যাম, এই সময়টা আপনার। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার কথা শোনা যাচ্ছে? একদম বেশ পরিষ্কার। আশা করছি সকলেই সুস্থ আছেন, যদিও ওয়েদারটা খুব একটা ভালো নয়। আচ্ছা, যাই হোক, প্রথমে বলবো আমার এবারের টায়ারের অবস্থা খুবই খারাপ। যাই হোক, নিলয় মজুমদার আর মাহফুজুর 888, আপনাদের ডিসকর্ড এঙ্গেজমেন্ট ছিল একেবারে 0। তাও আপনাদেরকে টায়ারে দিয়েছি, কারণ এবার আমি আমার অ্যাক্টিভ লিস্ট থেকে অ্যাক্টিভ লিস্টটি নিয়ে খুবই হতাশ। আম, যদি আমি কাউন্ট করি তাহলে হয়তো 10 জনের অ্যাক্টিভিটিসও নেই। মানে টায়ারে দেওয়ার মতো মানুষ খুঁজে পাচ্ছি না। কিন্তু প্রতিদিনই আমাদের একই কষ্ট করতে হচ্ছে, তো সব আইডি চেক করতে হচ্ছে, যেটা খুবই বিরক্তিকর। তা আমি জানি না মানে এই পরিমাণের খারাপ অবস্থাটার কারণ কি। তো আশা করছি দ্রুত এই এটার উন্নতি হবে। যদিও হয়তো কিছুটা জানি যে এসবিডি আসলে আবার সবাই আসবে। এখন কিন্তু একটা বিষয় দেখেন, এসবিডি আসলে প্রতিযোগিতাটা অনেক বেশি বেড়ে যায়, কিন্তু এখন তেমন প্রতিযোগিতা নেই। আহ তো এখন প্রতিযোগিতা নেই। যাই হোক, আচ্ছা, আমি আমার কথাটা শেষ করতেছি। শুভ ভাই, একটু দাদা দাদা যদি কিছু কথা বলার থাকে থাকে তাহলে একটু বলার সুযোগ দিলে ভালো হয়, কারণ দাদা বেশিক্ষণ থাকবে না। ওকে, থ্যাংক ইউ সো মাচ ম্যাম। আমরা সোজা চলে যাবো আমাদের সকলের প্রিয়, আমাদের প্রতিষ্ঠাতার কাছে। দাদা, এই সময়টা আপনার। বড়দা। আমি জানি না যদিও কথা বলতে পারবে কিনা, তাও দেখেন শুভ ভাই। বড়দা বাজি ফুটাচ্ছে সম্ভবত। হুম। এবার কি বাড়িতে বাজি ফুটাচ্ছে নাকি হচ্ছে? তো টুনকু আছে না, ছোট, ও তো একদম ছোট। হ্যালো। জি দাদা, কেমন আছেন দাদা, এবং দীপাবলির শুভেচ্ছা। হ্যাঁ, দীপাবলির শুভেচ্ছা সবাইকে। উম, আমরা এবছর তো আসলে দীপাবলি করছি না আসলে। হ্যাঁ, বাবা যেহেতু মাত্র মানে আমাদের 1 বছর হয়নি তো, বাবা মারা গেছে, জন্য এবছর দীপাবলি করছি না। তবে এই একটু ঘুরতে টুরতে যাওয়া আছে আর কি, একটু পরে যাবো। আর বাজিটা যে একটু পুরানো চলছে, ওটা তো আর ধর্মীয় অঙ্গ না, ওটা আলাদা। দাদা, অনেকক্ষণ বাজি। শব্দবাজি কিনছেন নাকি দাদা এবার? এবার তো না, টুনকু আছে। শব্দবাজির বিপক্ষে তো আমি অল টাইম। ছোটবেলার জীবনে কোনোদিন শব্দবাজি মানে ফাটাইনি বা পড়াইনি, আর এখনো করি না, কারণ শব্দবাজিটা কোনো বাজির ভিতরই পড়ে না, এটা শুধু মানুষকে ডিস্টার্বেন্সে ফেলানো আর কি। একমাত্র আতশবাজিটাই সঠিক। আর একটু কিছু রং মশাল কিনি, আর ওই মানে ফায়ার ওয়ার্কস যেগুলো, মানে আতশবাজি যেটা, ওটাই জি মেইনলি আসল বাজি আর কি। তবে সব বাজি পরিবেশের জন্য ক্ষতিকর, কারণ বায়ু দূষণটা এক্সট্রিম লেভেলে হয়ে যায় আসলে। আমাদের পাড়ায় আমরাই সবচেয়ে বেশি বাজি কিনি। দাদা, এটা তো জানি, এর আগের বার হচ্ছে 2 ব্যাগ, 2 বস্তা আর কি, ছোট দিদি আর ছোট দাদা নিয়ে আসছিল। আমরা এত বাজি কিনি যে প্রতিদিন 2 ঘন্টা 3 ঘন্টা ধরে পোড়ানোর পরেও 1 সপ্তাহ যায়। এবছরই কম কিনেছি, কারণ এবছর কোনো মন টন ভালো না। যাই হোক, বেস্ট ব্লগার হওয়ার আগে কিছু কথা বলি। পুশ ইনভেস্টর যারা আছে তাদেরকে একটা অ্যালার্ট দিতে চাই। আসলে পুশ যখন আমি ক্রিয়েট করি, তখন এটা ফেয়ার লঞ্চ পলিসিতে করে। ফেয়ার লঞ্চ পলিসি হলো যে পুশ যখন লঞ্চ করে তখন যারা ক্রিয়েটর বা ফাউন্ডার
তারা সব কয়েন বা ম্যাক্সিমাম কয়েন কেনে না, অর্থাৎ ইউজারদের পরে ছেড়ে দেয়, তারাই কিনবে, কম দামে ঢুকবে, তারাই পরবর্তীতে সেল করবে, বা একটা বাইং সেলিং একটা প্রফিটের অপরচুনিটি রাখা হয়, পুষে তাই রাখা হয়েছিল। সেক্ষেত্রে দাম মোটামুটি আপনারা জানেন যে প্রচুর দাম হয়েছিল, প্রায় 0.008, অর্থাৎ 8 মিলিয়ন, মানে $80 লাখ সমান কয়েন মার্কেট ক্যাপিটাল পৌঁছে। এই $80 লাখ থেকে এখন $40 লাখ নেমে গেছে। এর কারণ হলো যে আর্লি ইনভেস্টর যারা ছিলেন, তারা কেউ $100 দিয়ে $50,000 উইথড্র করে নিয়েছেন, কেউ $200 দিয়ে $2 লাখ উইথড্র করে নিয়েছেন। মানে একদম যখন প্রথম পর্যায়ে, কারণ পুশের দাম এখনো যে অনেকটা 50% ফল করার পরেও 1,00,000% দাম বৃদ্ধি পেয়েছে। যখন পুশ লঞ্চ করেছিল 1,00,000% আছে এখন উপরে, 1,00,000%-এর উপরে এখনো প্রাইস পাম্প করেছে। তা একদম যারা প্রথমে ঢুকেছে তারা 1,00,000% প্রফিটে সেল করে দিয়েছে। আর সেক্ষেত্রে আমার হিসাব মতে প্রায় 60 কোটি পুশ আর্লি ইনভেস্টররা কিনে রেখেছে 100 কোটির ভিতর, যেটা এখন হিউজ ডাম্পিং চলছে। এজন্য সবাইকে ধৈর্য ধরে ওয়েট করতে হবে। যারা একদম প্রথম দিকে ঢুকেছিল তারা এখন বেরিয়ে যাবে, এটাই মার্কেটের নিয়ম। কিন্তু মানে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা যেমন ছিল, টিম মেম্বারদের রিকোয়েস্ট করা হয়েছিল যে তারা তাদের পয়েন্টটা হোল্ড রাখা। কারণ আপনারা যদি দেখেন, শিবা ইনু একটা মিম কয়েন, ডজ কয়েন একটা মিম কয়েন, এসব কয়েনের যখন লঞ্চ করে তখন কিন্তু তারা টিম মেম্বার ছিল, তাদের 4 থেকে 8 বছর ভেস্টিং পিরিয়ড ছিল, মানে 8 বছরের মধ্যে যারা আর্লি ইনভেস্টর তারা তাদের কয়েন সেল দিতে পারবে না। এই কারণে এই সব কয়েনের দামটা অনেক বেড়ে যায়। ধরুন 100 কোটি কয়েনের 80 কোটি আর্লি ইনভেস্টরে কিনে রেখেছে, যেটা মার্কেটে দাম করলো না। তাহলে মার্কেটে অনলি 20 কোটি কয়েন থাকলো। এই 20 কোটি কয়েন যেহেতু অনেকটা কম, মানে টোটাল সাপ্লাইয়ের মাত্র 20%, সেক্ষেত্রে ইনভেস্টর ঢুকলে প্রাইসটা আপ করবে। কারণ যেহেতু মার্কেটে কয়েন কম, মানে সাপ্লাই কম, ডিমান্ড বেশি, সেহেতু অর্থনীতির সাধারণ সূত্র অনুসারে সাপ্লাই কম ডিমান্ড বেশি থাকলে তার প্রাইস বাড়ে। এক্ষেত্রে হয়ে গেছে, যখন একটা নির্দিষ্ট প্রাইসে পৌঁছানোর পরে আমরা সিএক্স লিস্টিং চালু করি। সিএক্স লিস্টিং চালু করলে লন্ডারিং এর সুবিধা হয়, অর্থাৎ যখন আর্লি ইনভেস্টর তারা কিন্তু লন্ডার করে কয়েনগুলো বিভিন্ন সিএক্স মার্কেটে নিয়ে সেল দেয়, ডাম্প করে। আমাদের টিম মেম্বারদের কিছু কয়েন দিয়ে তাদের হোল্ডিং এর যে যেমন পেরেছে দিয়েছে, সাফাই করে নিয়ে তাকে যার যেমন সামর্থ্য সে দিয়েছে। সেক্ষেত্রে মার্কেট কিছুটা ভালো হতে পারে। আর বারবার আপনাদের বলেছি যে ক্রিপ্টোকারেন্সি কিন্তু খুব রিস্ক, মানে হিউজ রিস্ক। পটেনশিয়াল রিস্ক অনেক বেশি, পটেনশিয়াল প্রফিটেবিলিটি অনেক বেশি, পটেনশিয়াল লস অনেক বেশি। মানে আপনার $100 জিরো হতে পারে, আবার $100 $1,00,000 হতে পারে, যেটা অনেকেরই অলরেডি $100, 50,000, 60,000, $1,00,000 আমি উইথড্র করতে দেখেছি $100 ইনভেস্ট করে পুষে পরিচিত। তাহলে সেক্ষেত্রে এটা আমি বলতে পারি যে $100 $1,00,000 হতে পারে, আবার $100 কিন্তু জিরো হতে পারে, বা আপনি $1,00,000 কিন্তু জিরো হতে পারে। এজন্য মানে খুব ভাবনা চিন্তা করে যে কোনো ক্রিপ্টোকারেন্সি, সে পুশ হোক, বিটকয়েন হোক, স্টিম হোক, হাইভ হোক, যাই হোক না কেন, যে কোনো ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করার আগে পড়াশোনা করে নেবেন, অ্যানালিসিস করে নেবেন, আর একটা রিস্ক নিয়ে নেবেন। যে রিস্কটা কি রিস্ক, আপনার টোটাল সম্পত্তির 1 থেকে 2% টোটাল ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্টমেন্টের মানে নিয়ম। তা না হলে, মানে একটা কথা আছে, ইফ ইউ ক্যান নট অ্যাফোর্ড টু লস, মানে আপনি যদি লস করার সামর্থ্য না থাকে, দেন ইউ আর টোটালি আনফিট টু ইনভেস্ট ইন ক্রিপ্টোকারেন্সি। তাহলে আপনার ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করা আপনার যোগ্যতাই নেই। কিন্তু আপনার যদি সামর্থ্য থাকে $1,00,000 লস করার, তাহলে আপনি $1,00,000 ইনভেস্ট করুন। আপনার যদি সামর্থ্য থাকে $10 ইনভেস্ট করার, তাহলে আপনি $10 ইনভেস্ট করুন। কারণ ক্রিপ্টোকারেন্সিটা এখনো অবধি সব মার্কেট, এক বিটকয়েন বাদে সব মার্কেট থিন। এই মার্কেটটা আপ হয় লোভ, মানে গ্রিড এর কারণে, ডাউনও হয় গ্রিড এর কারণে। এখনো ক্রিপ্টো কারেন্সি কোনো ইন্টারেস্টিং ভ্যালু নেই, এখনো চলে শুধুমাত্র মানুষের লোভ দিয়ে। অর্থাৎ গ্রিড এর পরে নির্ভর করে, গ্রিডিটির পরে নির্ভর করে কয়েন আপ কয়েন ডাউন হয়। মানুষের বেশি লোভ হলে তখন মার্কেট উপরে ওঠে, আবার বেশি লোভ হলেও মার্কেট নিচে নামে। এটা মাথায় রাখতে হবে। গ্রিড ইন্ডেক্স নামে একটা ইন্ডেক্স আছে দেখবেন যে কোনো কয়েনের, তা দিয়ে বোঝা, যদি নিউট্রাল পজিশনে থাকে তখন সেটা একটা বুলিশ সেন্টিমেন্টের দিকে যেতে পারে, অথবা বিয়ারিশ সেন্টিমেন্টের দিকে যেতে পারে। তো নর্মালি যখন গ্রিড ইন্ডেক্স নর্মাল লেভেলে থাকে, তখন সেটা মার্কেটের জন্য খুবই ভালো, অর্থাৎ মার্কেটটা বুলিশ সেন্টিমেন্টের দিকেই সাধারণত যাবে। আর যদি এক্সট্রিমলি ফিয়ার লেভেল
বা এক্সট্রিমলি গ্রিড লেভেল এরকম জায়গায় যায়, তখন কিন্তু বাই সেল কিছুই না করাই ভালো। অর্থাৎ তখন শুধু হোল্ড রাখতে হবে, তাহলেই আপনি গেইন করতে পারবেন। তখন ভয় পেয়ে বেশি বিক্রি করে দেওয়া বা ভয় বা আরো বেশি লোভে পড়ে বাই করা, এগুলোর থেকে বিরত থাকতে। এইটা বললাম। সবসময় বলি একটা জিনিস, যে অতিরিক্ত লাভের জন্য খুব বড় রিস্ক নেবেন না কেউ কোনো সময় ক্রিপ্টোকারেন্সিতে। এটা হচ্ছে আমার আজকের কথা। আর পুশের ব্যাপারে এটা আপডেট দিলাম যে পুশের প্রাইস আরো কিছুটা ফল করার জন্য অনেক ইনভেস্টর ওয়েট করে আছে। সেক্ষেত্রে যখন একটা সার্টেন লেভেলে ফল করবে, তখন আবার মার্কেট আপ হবে, যেটা সব কয়েনের ক্ষেত্রে যেটা হয়, সেটা বিটকয়েন হোক বা পুশ হোক বা যে কোনো কয়েন। আপনি যেগুলো অল্ট কয়েন আছে, মিম কয়েন, পুশের মতো সবগুলো কয়েনের আপনি অল টাইম হাই থেকে প্রাইসটা, কারেন্ট প্রাইসের পার্থক্যটা কয়েন মার্কেট ক্যাপে দেখতে পারবেন। 80%-এর নিচে নেই, মানে 80% ফল করেছে সব কয়েনের। সে শিবা ইনু থেকে শুরু করে যত বড় বড় কয়েন আছে, ইভেন আমাদের সান পাম্পে যে কয়েন গুলো আছে, সান ডকটক, এগুলো অল টাইম হাই থেকে স্লিপ করে মার্কেট অলওয়েজ। আবার যদি সে মার্কেট খুবই বুলিশ সেন্টিমেন্ট থাকে, তখন আবার নিউ অল টাইম হাই হয়। সেখান থেকে মার্কেট আবার 78%, 80% স্লিপ করে। তারপর আবার যখন বুলিশ সেন্টিমেন্ট হয়, তখন মার্কেট আবার আগের অল টাইম হাই মানে এটিএস কে ক্রস করে আবার নিউ এটিএস ক্রিয়েট করে। এইভাবেই ক্রিপ্টোকারেন্সি চলে। আর একটা কোশ্চেন কয়েকদিন মানে দেখছি আমাদের কমিউনিটি বা আমাদের অ্যাসোসিয়েটস কমিউনিটি বা বন্ধু মানে অ্যালায়েন্স কমিউনিটি গুলোতে আলোচনা চলছে যে বিটকয়েন তো অনেকটা উপরে উঠলো, কিন্তু অল্ট কয়েন বা স্টিমিট এগুলো কেন উপরে উঠছে না? তার কারণ হলো, এগুলো উপরে ওঠে তখনই তখন অল্ট কয়েন সিজন নামে একটা সিজন শুরু হয়। অর্থাৎ এখন হলো বিটকয়েন সিজন, এখন বিটকয়েন উপরে উঠবে, অন্য কয়েন গুলো তেমন একটা উঠবে না, এটা নিয়ম। তখন অল্ট কয়েন সিজন শুরু হবে, তখন বিটকয়েনটা কিছুটা ডাম্প হবে, তখন অল্ট কয়েন আবার উঠবে। কারণ অল্ট কয়েনটা হলো বিটকয়েনের ফুয়েল জাস্ট। অর্থাৎ বিটকয়েনকে অনেক উচ্চতায় পৌঁছে দেওয়ার জন্য অল্ট কয়েন, মানুষ অল্ট কয়েনটা ইউজ করে বিটকয়েন স্টেক বাড়ানোর জন্য। তো এখন অল্ট কয়েন যাদের ব্যালেন্স মানে ইসে আছে, ব্যাগে আছে, তারা অল্ট কয়েন সেল দিয়ে বিটকয়েন কিনে রাখছে, এজন্য বিটকয়েন দাম বেড়ে যাচ্ছে। যখন বিটকয়েন সেল দিয়ে আবার অল্ট কয়েন কিনবে প্রফিটের জন্য, তখন আবার অল্ট কয়েনের দাম শুরু হবে, তখন বলা হবে সেটা অল্ট কয়েন সিজন। সেই সিজন শুরু হলে তখন স্টিম টিস্টিম যা যা আছে এগুলো দাম বাড়বে। এজন্য হতাশ হওয়ার কিছু নেই স্টিমের দাম নিয়ে, কারণ মার্কেট যদি আপনি বোঝেন তাহলে বুঝতে পারবেন যে কি হবে। এখনো অল্ট কয়েন সিজন আমি বলেছিলাম 2025 সালের ফেব্রুয়ারি বা মার্চ বা মিড 2025, এটা হচ্ছে অল্ট কয়েন সিজন শুরু হওয়ার সময়, এর আগে হবে না কখন। সেজন্য এর এর আগে যে আপনাদের এস্টিমেট 38 সেন্ট অব্দি উঠেছিল, এটাও আমাদের একটা লাক ছিল, মানে এটা ওটার কথা ছিল না, তা উঠে একবার এসভিডিও পেয়েছেন কিছুদিন আপনারা, কিন্তু এটা আসলে পাওয়ার কথা ছিল না আসলে। এটা আনফরচুনেটলি বলা যাবে না, ফর্চুনেটলি দাম বেড়েছিল এই সময়, কিন্তু 2025-এর আগে কোনো আশা নেই স্টিম হোক যাই হোক কোনো কয়েন। এটাই ছিল আপডেট। আর এবারে আমি বলি আমাদের বেস্ট ব্লগার এ সপ্তাহের add করুন। ব্লগার্স অফ দ্য উইক: টি এস সোনিয়া, মহিন আহমেদ, মনিরা ট্রিপল নাইট। উই ফাউন্ডার চয়েস রিয়াদ এক্স 2। আর বেস্ট ব্লগার, এই বেস্ট ব্লগারের লিস্ট এটাই ছিল। থ্যাংক ইউ সো মাচ দাদা, আপনার সময় ভালো কাটুক এবং আপনি পুরো পরিবার নিয়ে সুস্থ থাকুন এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি। আর যে কথাগুলো বলেছেন আশা করা যায় আমাদের সদস্যরা সবাই মনোযোগ সহকারে শুনেছে এবং বেশ গুরুত্ব দেবে কথাগুলোতে, এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি আমার জায়গা থেকে। তো একটু আমি একটু ইন্টারাপ্ট করছি, একটা কল চলে এসেছে। আচ্ছা, আমি একটু সরি বলে নিলাম, একটু ইন্টারাপ্ট হয়েছে। আচ্ছা ওয়েল, দাদা যে কথাগুলো বলেছে তা কি সবাই বুঝতে পেরেছেন? যদি দয়া করে লিখতেন। একদম পানির মতো পরিষ্কার ছিল সব কথা, আশা করা যায়। ও আর একটা গুরুত্বপূর্ণ আপডেট দিতে বলে গেছি। জি দাদা। আব্বু টিমের থেকে একটা প্রস্তাব এসেছে, আমার বাংলা ব্লগের ইউজারদের $10,000 সমান ক্রিপ্টো কারেন্সি আর কি যেন কি টোকেন দেবে, যেন একটা কি টোকেন একটু দেখে নিচ্ছে দাঁড়ান, আর এনএফটি দেবে।
এই যেখানে লিখেছে। না, না, আমরা একটু অপেক্ষা করছি দাদার কথার জন্য। আচ্ছা, এখন বলতে পারছি না, পরে পরে আমি পরে বলে দেবো। জি দাদা। আহ যাই হোক দাদা, আপনি ফ্যামিলি তে সময় কাটান ভালোভাবে, এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি আমার জায়গা থেকে। আমরা বুঝতে পারছি যে আচ্ছা দাদা ইতিমধ্যে চলে গেছে। আচ্ছা ওয়েল, সেটা যে কথাগুলো বলার ছিল সেটা হচ্ছে দাদা কিন্তু ইতিমধ্যেই কথাগুলো বেশ ভালোভাবে বলে দিয়েছে। আমাদের টিমেও কিছুটা পরিবর্তন এসেছে, আর নতুন করে আর কিছু বলার নাই। তো শুধু একটা কথাই বলবো যে যেটা বলতে চাই সেটা হচ্ছে চুষে খেলে অনেক কিছু অনেকটা সময় ধরে খাওয়া যায়। আর যদি কামড়-টামড় দিয়ে কাড়াকাড়ি ছেঁড়াছিঁড়ি করে খান, তাহলে তাহলে আর কি করার? আ তবে ওই যে বলছিলাম না যে নিজেদের মার্কেট নিজেদেরকেই বাঁচিয়ে রাখতে হবে। যেহেতু আমাদের লকিং একটা সিস্টেম চালু হচ্ছে এবং সেটা নিয়ে ইতিমধ্যেই কাজ চলছে। সো আশা করা যায় আ বেশ ভালো কিছু হবে। তবে আমরা ভালো কিছু করার জন্যই আসলে চেষ্টা করছি। তবে দিন শেষে বাস্তবতা অনেক কঠিন। মানে রিয়েলিটি আসলে এতটা ক্রুল, মানে ছোট্ট একটু শব্দ আছে ইংলিশে ক্রুল মানে হচ্ছে নিষ্ঠুর। তো এখানে আসলে কার মাইন্ড সেটআপ কিরকম চলতেছে, বা এখন থেকে ১০ সেকেন্ড পরে বা উইথিন 5 মিনিট পরে বা উইথিন আ হচ্ছে 1 আওয়ার পরে বা হচ্ছে কয়েকদিন পরে বা হচ্ছে টাকা-পয়সার যেহেতু বিষয়। তো ওই যে বললাম না কখন কার কি মাইন্ড সেটআপ খেলবে এটা আসলে বলা খুব মুশকিল। তবে যে কিছুই হোক, যাই হোক না কেন আমাদেরকে আমাদের জায়গা থেকে আ স্ট্রং থাকতে হবে। যেহেতু এখনো ইনিশিয়াল স্টেজে আছি আমরা। তো দাদার মতো মানুষ যেখানে আছে আমরা অবশ্যই সেটার ভালো কিছু আ
কামনা করতেই পারি। সো ওয়েল, অনেক কথা হইলো। আর হচ্ছে এবার ডাকছি আমাদের সকলের প্রিয় আরিফ ভাইকে। আরিফ ভাই, এই সময়টা আপনার। আচ্ছা, শোনা যাচ্ছে? ও আচ্ছা, নওরিন আপুর কথা শেষ হয়নি। আচ্ছা ঠিক আছে, আমি আরিফ ভাইয়ের পরে নওরিন আপুর কাছে যাচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ জনি প্রিন্স ভাই রিমাইন্ড করে দেওয়ার জন্য। আচ্ছা হ্যাঁ, আরিফ ভাই। আচ্ছা, আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে, সবাই একটু লক্ষ্য রাখবেন একবার, তাহলে মনোযোগ দিয়ে শুনবেন। আমি ডিরেক্ট কথা চলে যাচ্ছি এখানে। আমি দুইটা কমান্ড দিচ্ছি, দেখেন। আহ, একটা হচ্ছে অ্যাকাউন্ট নেম, হ্যাঁ। একটু যদি কেউ থাকেন তাহলে একটু কিছু কেউ কিছু লিখবেন না, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে কিছুক্ষণ। স্টপ, কেউ কিছু লিখবেন না। ফ্রম লিঙ্ক আপ, এটা হচ্ছে একটা অ্যাকাউন্ট, হ্যাঁ। তো আমরা আমাদের যে একটা প্রজেক্ট ছিল, আমরা যে বলছিলাম যে কি আমাদের টিআরএস অ্যাড্রেস এস্টিমেট ইনকর্পোরেশন থেকে উঠে দেওয়া হয়েছে, যার কারণে আমরা আমাদের নিজস্ব একটা ডেটাবেস তৈরি করবো। এটার জন্য হচ্ছে মূলত আমরা যে সিস্টেম প্রসিডিউরটা হবে ওটা ফুললি বলতেছি। ফ্রম লিঙ্ক আপ নামে একটা অ্যাকাউন্ট আছে আমাদের, আমরা ক্রিয়েট করছি। ওই অ্যাকাউন্টে আমরা 0.001 স্টিম পাঠাবো এই কমান্ড গুলা দিয়ে, হ্যাঁ। কমান্ডটা মানে হচ্ছে মেমোতে এই লেখাগুলা দিয়ে। অ্যাড, এটা একটা লেখা, প্রথমে একটা ওয়ার্ড লিখবেন, অ্যাড স্পেস আপনার যে টর্ন অ্যাড্রেসটা যেটা আপনি লিঙ্ক করতে চান ওটা পাঠাবেন, ঠিক আছে। তারপর ঠিক তার 2 থেকে 3 মিনিট পর, অথবা সর্ব ম্যাক্সিমাম 3 মিনিট, এটার ভিতর একটা ওয়েট করবেন। ওখানে আপনার ইয়ে আসবে, একটা লিঙ্ক আপ অ্যাকাউন্ট থেকে আপনাকে আপনার যে অ্যাকাউন্টে পাঠাইছে ওই অ্যাকাউন্টে একটা ট্রানজাকশন যাবে, এবং মেমোতে লেখা থাকবে কানেক্টেড, মানে লিঙ্ক আপ সাকসেসফুলি, এরকম একটা লেখা থাকবে, হ্যাঁ। যদি এটা আসে, মনে করবেন আপনার টিআরএক্স অ্যাড্রেসটা, যে অ্যাড্রেসটা দিচ্ছেন ওটা সাথে ওই অ্যাকাউন্টটার লিঙ্ক আপ হয়ে গেছে, মানে যেখান থেকে আপনি স্ট্রিং সেন্ড করছেন। মানে সোজা কথা হচ্ছে, ধরেন আমি আমার মোহাম্মদ আরিফ অ্যাকাউন্টে একটা টিআরএক্স অ্যাড্রেস লিঙ্ক আপ করবো আমাদের এবিবির জন্য, হ্যাঁ। সেটা কিভাবে হবে? আমার মোহাম্মদ আরিফ অ্যাকাউন্ট থেকে 0.001 ট্রান্সফার করবো তখন লিঙ্ক আপ অ্যাকাউন্টে, এবং মেমো হিসাবে অ্যাড, তারপর হচ্ছে আমার টিআরএক্স অ্যাড্রেসটা দিব, তাহলে এটা মোহাম্মদ আরিফের সাথে ওই টিআরএক্স অ্যাড্রেসটা লিঙ্ক আপ হয়ে গেছে। এরপর মাঝে মাঝে আমাদের টিআরএক্স অ্যাড্রেসটা হয়তো বা লিঙ্ক আপ হইলে কি হবে, মানে এটা আমরা রিমুভ করার প্রয়োজন হতে পারে, হ্যাঁ। তো মানে চেঞ্জ করার প্রয়োজন হতে পারে, এটার জন্য আমরা কমান্ড, মানে হচ্ছে আমরা যে লেখাটা লিখবো বা কমান্ড বলতে পারি আমরা, এটা হচ্ছে এটা রিমুভ ট্রন অ্যাড্রেস, মানে যে ট্রন অ্যাড্রেসটা আপনি রিমুভ করতে চাচ্ছেন, মানে হচ্ছে আপনার যেটা অ্যাড ছিল আর কি, ওটা হচ্ছে যে করবেন রিমুভ ট্রন অ্যাড্রেস, ঠিক আছে। এটা দিবে, ঠিক আছে। দুঃখিত, আসলে ঠান্ডা লাগার কারণে গলাতে ইয়ে হচ্ছে, সমস্যা হচ্ছে। এরপর হচ্ছে এভাবে হচ্ছে আপনি রিমুভ করবেন, ফার্স্টে রিমুভ করবেন, এরপর হচ্ছে আবার নতুন করে অ্যাড আপনার টিআরএক্স অ্যাড্রেসটা দিবেন, তাহলে হচ্ছে আবার লিঙ্ক আপ হবে। এই ফুল প্রসেস খুব সিম্পল প্রসেস। আপাতত হচ্ছে যে আপনারা আপনাদের অ্যাড্রেসের সাথে কোন টিআরএক্স অ্যাড্রেসটা লিঙ্ক আপ করা আছে এটা এটা দেখার একটা ডিসপ্লে বট তৈরি হবে। এটা আপাতত করছে না, মানে হচ্ছে 1-2 দিন সময় লাগবে। তার আগে আপনারা আজকের ভিতরেই সবাই এখন থেকেই শুরু করেন, আপনারা এখন থেকেই এই জিনিসটা এখনই সবাই পাঠাতে শুরু করেন। কারণ লিঙ্ক আপ ওয়ালেটে 0.001 স্টিল পাঠাবেন, অ্যাড টর্ন অ্যাড্রেস আপনার অ্যাড্রেসটা দিয়ে, ঠিক আছে। আপাতত কেউ কিছু জেনারেলি লিখবেন না, এটা হচ্ছে যে এই 3টা লাইন একটু কেউ এভরিওয়ান দিয়ে অ্যানাউন্সমেন্টে ট্যাগ করে দেন, ঠিক আছে। আর অন্য কিছু বলছে না। এটা নিয়ে কারো সমস্যা হইলে একবার শেষের দিকে আমাকে জানাবেন, ঠিক আছে, আপনার সাথে দিয়ে দেবো। আচ্ছা আরিফ ভাই, আমি একটু ইন্টারফেয়ার করতে চাচ্ছি, একটু কথা বলতে চাচ্ছি আরিফ ভাই। হ্যালো। হ্যাঁ, বলো বলো বলো। আচ্ছা, ট্রল লিঙ্ক আপ এটা নামে একটা ইস্টিমেট আইডি খোলা হয়েছে, আর সেখানে হচ্ছে 0.01 স্টিম। 0.001 মানে সর্বনিম্ন 0.001। আচ্ছা, 0.001 স্টিম হচ্ছে পাঠাতে হবে। আর পাঠাতে হবে। মেমোতে লিখতে হবে অ্যাড ট্রন অ্যাড অ্যাড্রেস।
and তারপর হচ্ছে আপনার টর্নেট ডেস্কটা, হ্যাঁ আপনার টর্নেট ডেস্কটা, হ্যাঁ, and হ্যাঁ তারপর হচ্ছে আপনার টর্নেট ডেস্কটা হবে। আর যদি আপনার টর্নেট ডেস্কটা যেটা আছে লিঙ্ক আপ করা, ওটা যদি আপনি রিমুভ করতে চান, তারপর হচ্ছে যে রিমুভ টর্নেট ডেস্কটা দিবেন, ঠিক আছে? তারপর আবার আপনাকে মানে ফিফটি মেসেজে জানা দেওয়া হবে, মানে ফিফটি আপনাকে 0.001 TRX আপনাকে সেন্ড করে নিয়মতে আপনার কাজটা সাকসেসফুল হয়েছে কি হয়নি এটা জানা দেওয়া হবে। ইন্টারাকশনটা আপনি তাহলে এভাবে করতে লাগবে, হ্যাঁ? এটা হচ্ছে যে আমাদের ডাটাবেজে থাকবে। সো ভাই, আর কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, না ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে একটা মেসেজ পাবেন একটু পরে। হ্যাঁ হ্যাঁ, চিন্তা ভালো করে। এটা অলরেডি বটটা রানিং আছে, মানে আমি দুপুরে এটা সেট আপ করছি ফুললি। তো আপনার এখন টেস্ট করেন, আমি মনে করি এখন টেস্ট করলে আমি হ্যাং আউটের শেষে দিয়ে বুঝতে পারবো আসলে কয়টা লিঙ্ক হয়েছে কিংবা কি হয়েছে। হ্যাঁ, ম্যাক্সিমাম 3 মিনিটস লাগবে তা পাঠানোর পর 50 মেসেজ আসতে। এই তো দেখেন, বিজয় ভাই একটা হ্যাঁ স্ক্রিনশট দিছে। হ্যাঁ হ্যাঁ, এটা এভাবে পাঠান, নেক্সট দিয়ে পাঠাই দেয়। ঠিক আছে তাহলে, ওকে। আর সমস্যা হলে আমাকে জানাইছে, ঠিক আছে? আমি এটা করতেছি। থ্যাংক ইউ সো মাচ আরিফ ভাই, অনেক সুন্দর করে ডেভেলপমেন্টের বিষয়ে কথা বলার জন্য। যেহেতু আমরা এখন সবার ট্রল লিঙ্ক অ্যাড্রেস গুলো পাওয়ার জন্য মূলত হচ্ছে কমেন্ট থেকে এই ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, আর যেটা চেষ্টা করছে আরিফ ভাই ইমপ্লিমেন্ট করার জন্য। সো আশা করা যায় আহ, বেশ ভালো কিছু হবে এবং আপনাদের ডাটাগুলো আমাদের কাছে থাকবে। সো ওয়েল, এবার আমরা কথা বলছি আমাদের সকলের প্রিয় নরেন ম্যামের সঙ্গে। নরেন ম্যাম, এই সময় আপনার। আচ্ছা, আমার আসলে তখন দাদার কথা বলার জন্য তাড়াতাড়ি পুরো কথাটাই শেষ করে দিচ্ছিলাম। যেটা একটু বাকি ছিল কথা, সেটা হচ্ছে আমরা বলছিলাম যে আমরা কিছু মেম্বার নিব আমাদের টুইটার প্রমোশন কিংবা যাই হোক, মানে আমাদের প্রমোশন টিমের জন্য আমরা কিছু মেম্বার নিব। এখন আমি ওই দিন একটা কথা অ্যাড করতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে আপনারা এমন কেউ যোগাযোগ করবেন না যে এই পর্যন্ত কোনো কাজ করেনি, কারণ শুধুমাত্র কাজ পাওয়ার জন্য এখন কাজ করব এরকম কাউকে আমাদের দরকার নাই। আমাদের এমন কাউকে দরকার যে শুরু থেকে কাজ করতেছে এবং আমরা আমাদের চোখে যাদের কাজ পড়ছে এরকম কাউকে দরকার। কারণ হাই এক্সপেকটেশন নিয়ে আসলে আহ মানে আমরা এরকম কাউকে চাচ্ছি না যে নতুন করে এক্সপেকটেশন কোনো কিছু এক্সপেক্ট করতেছে এরপরে আমাদের কাছে আসবে। হইতে পারে ওনার কাজ ভালো, কিন্তু আমরা তাও ওরকম কাউকে প্রেফার করতেছি না। মানে আপনারা যে এতদিন পর্যন্ত পুশ নিয়ে প্রমোট করছেন, এরকম কেউ যদি থাকেন, অর্থাৎ আমাদেরকে প্রুফ পারবেন যে এটা আমার টুইটার আইডি কিংবা এটা আমার এই আইডি, আমি এখানে পুশকে প্রমোট করছি আমার নিজ উদ্যোগে, আমরা এরকম কাউকে কাজে নিতে ইচ্ছুক আর কি এবিবি থেকে। তো এটাই সবাই বলার ছিল। ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ সো মাচ ম্যাম, অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলার জন্য। আশা করা যায় আপনার কথাটা সবাই বুঝতে পেরেছে এবং যারা আপনার কথা অনুযায়ী কাজ করেছে আশা করা যায় তারা আপনার সঙ্গে যোগাযোগ করবে এবং অবশ্যই ভালো কিছু একটা রেজাল্ট হবে, এমনটাই আমরা প্রত্যাশা ব্যক্ত করছি। সো আর যে ব্যাপারটা সেটা হচ্ছে আমরা প্রতিনিয়ত একটা কথাই বলি যে লেগে থাকুন, লেগে থাকুন, লেগে থাকুন, কাজে ফোকাস করুন। কখন কার কোন অপরচুনিটি চলে আসবে তা বলা খুব মুশকিল। তো যারা ক্রমাগত কাজ করেছেন বা করার চেষ্টা করছেন টুইটারে, পুশ নিয়ে প্রমোশন করার চেষ্টা করছেন দীর্ঘদিন থেকে, প্রথম থেকে আমাদের সঙ্গে লেগে আছেন, হয়তো তাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ হয়ে যেতে পারে। তো ওয়েল, আমাদের সুমন ভাই হসপিটালে আছে। উনি আমাকে আগেই কনফার্ম করেছে, তারপর আমি দেখার চেষ্টা করছি যে উনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছে কিনা, যদিও বলেছিল যে একটু পরে যুক্ত হবে। তো খোঁজার চেষ্টা করছি। আচ্ছা, ওয়েল, তো উনি ডক্টরের কাছে আছে। তো ব্যাপারটা হচ্ছে আহ, কাজের কথায় আসি। এবার আসলে আমার কথা, তো আমার কথাটা একটু সবাই ভালো কথা বলে, আহ, আমি একটু কড়া কথা বলি আর কি। ট্রুলি, এজন্য আমাকে অনেকেই পছন্দ করে না।
আহ, ব্যক্তি জীবন থেকে শুরু করে আহ, বাস্তবিক জীবনে কিংবা ভার্চুয়াল লাইফেও হয়তো এজন্য অনেকের সঙ্গে আমার তিক্ততাপূর্ণ সম্পর্ক হয়, যেটার জন্য আমি আসলে খুবই দুঃখিত। এজন্য আমি খুবই কম মানুষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি বা যোগাযোগ রাখি। মানে আমি আমার একটা নিজের মতো করে দুনিয়া নিয়ে চলি আরকি। সো যে কথাটা বলবো সেটা হচ্ছে বিগত ৩-৪ সপ্তাহ ধরে আ পুশের যে ব্যাপারটা ছিল, এই ক্রেজ এর কারণে মূলত হচ্ছে কমিউনিটিতে সবার এক্টিভিটিস খুবই লো। এখন টুইটারটাও কিন্তু কমিউনিটির একটা পার্ট। সো যেখানে আমার প্রত্যেকটা সপ্তাহে ২০০-২৫০ আ পোস্ট হচ্ছে থাকতো আ টুইটারে। সেখানে দেখি যে এখন ১৫০ টা, ৬০ টা, ৭৪ টা অ্যাক্টিভ ইউজার হচ্ছে আ ২০-৩০ জন বা সক্রিয় ইউজারের সংখ্যা আরো একদম নাজুক। মানে ১৪, ১৫, ১৬, ১৭, ১৮ মানে এই ঘরে আন্ডার 20। সো এইটা খুবই আসলে দুঃখজনক এবং হতাশাজনক। আর যে কথাটা একটু আগেই বলা হয়েছে সেটা হচ্ছে যে এসবিডি কিন্তু চালু হবে, স্টিমের দামও কিন্তু বাড়বে, পুশের দামও একটা সময় বাড়বে। আরো অনেক কিছুই হবে। কিন্তু এই যে আপনাদের যে রূপরেখাগুলো আপনারা প্রতিনিয়ত শো করেন না? এগুলো কিন্তু মনে রাখার মতো এবং মনে থেকে যাওয়ার মতো কিন্তু হচ্ছে অবস্থা তৈরি হয়। তো আমার জায়গা থেকে আমার ফরওয়ার্ড কথা, আমি যে মুখগুলাকে প্রতিনিয়ত কমন ফেস গুলোকে দেখি, তাদেরকে আমি সুযোগ দেওয়ার চেষ্টা করি আমার জায়গা থেকে। আর অবশ্যই একটা পোস্ট আমি সকলের উদ্দেশ্যে বলছি, আমাদের কমিউনিটিতে হচ্ছে শেয়ার করা আছে। সেটা হচ্ছে কিভাবে টুইটারে নিজের পোস্টটা হচ্ছে প্রমোশন করবেন। মানে হচ্ছে নিজের এই কনটেন্ট রিলেটেড পোস্টটা, আপনার এস্টিমেটেড যে কনটেন্ট রিলেটেড পোস্টটা টুইটারে কিভাবে প্রমোশন করবেন, কি ট্যাগ ইউজ করবেন সেটাও কিন্তু দেওয়া আছে। তো দিন শেষে আসলে আমাকে খুঁজতে হয় অনেককে। তো খুঁজে বের করা, কারণ আমাকে দেখেন অলমোস্ট আপনারা যারা জানেন, যারা রেগুলার ইউজার আছেন তারা কিন্তু প্রতিনিয়ত আমার হচ্ছে ২ টো আইডি থেকেই আ শরীফ শুভ থেকে হচ্ছে যারা পুশ নিয়ে প্রমোশন করেন তাদেরকে আমি আ মানে রিটুইট করার চেষ্টা করি, লাইক দেওয়ার চেষ্টা করি। আর আমার বাংলা ব্লগ যেটা অফিসিয়ালি যেটা আমি হ্যান্ডেল করছি, সেখান থেকে কিন্তু প্রতিনিয়ত কিন্তু হচ্ছে রিটুইট করা, পুশ নিয়ে পোস্টগুলো রিটুইট করা বা ইম্পোর্টেন্ট পোস্ট নিয়ে এগুলো কিন্তু রিটুইট করা এবং সঙ্গে আপনাদের যে গুরুত্বপূর্ণ যে পোস্টগুলো বেশি ভালো লাগে সেগুলো কিন্তু হচ্ছে খেয়ালে রাখি। সো দিন শেষে এটার পিছনে কিন্তু আমাকে হিউজ একটা টাইম দিতে হয় প্রত্যেকটা দিন। তো ওই জায়গাটা থেকে যদি বলি সেটা হচ্ছে আপনাকে আমরা $30 এর একটা সাপোর্ট দিচ্ছি, $30-40 এর। এটা ডিপেন্ড করে হচ্ছে রেওয়ার্ড পুল এর উপর। ইউ গাইস অলমোস্ট নো। তো দিন শেষে আপনি একটু কাজ করবেন না? এটা আপনাদের কাছেই রাখলাম প্রশ্নটা। আপনি একটা পোস্টে $40 এর মতো ভোট নিবেন। ইউ জাস্ট ইমাজিন যখন হচ্ছে এসবিডি প্রিন্ট আউট থাকবে, একটা $40 এর ভোট থেকে আপনার কত টাকা ইনকাম হবে জানেন? একটা পোস্ট থেকে? সর্বনিম্ন ৳৪,000-৫,000। তো আমি ৳৪,000-৫,000 সাপোর্ট দেব। এখনো এরকম করলে প্রায় আচ্ছা এখন যদি হচ্ছে আ $35-36 একটা ভোট পড়ে, তাহলে কত ডলার মানে কত টাকা আসে ওই পোস্ট থেকে? কেউ যদি যারা টুইটার অফ দ্য উইক হন বা হয়েছেন বিগত সময়ে, মানে এই মার্কেটে এই এভারেজে ৳২,০০০ প্লাস। ৳২,০০০ প্লাস আমি আপনার পোস্টে একটা পোস্টে ভোট দেব। ভোট দেওয়ার জন্য ক্রাইটেরিয়ার জন্য বাছাই করব। ভোট তো দেবে দাদা। আমি নমিনেট করব। আর আপনার এক্টিভিটিস থাকবে হচ্ছে গা ছেড়ে দেওয়া। আবার ওখানে কিছুদিন করবেন, আবার করবেন না। আবার পরের ২-৩ সপ্তাহ পরে আবারও সুযোগ নিবেন। ব্যাপারটা তো ফিশি লাগে ভাই। তো আমি আসলে এখন নতুন করে এখন থেকে আর কিছু বলব না। এত মানে টানা ২-৩ বছর থেকে এই কথাগুলো বলছি। তো আমি আমার মতো করে কাজ করে যাবো। এতে কারো আসলে ভালো লাগলে লাগবে, না লাগলে নাই।
কারণ হচ্ছে প্রতিনিয়ত হচ্ছে কথা বলতে হয় এই ব্যাপারগুলো নিয়ে, প্রতিনিয়ত। হ্যাঁ, আমার জায়গা থেকে অবশ্যই কথা বলাই আমার কাজ। কিন্তু সেই কথাটা তখনই সার্থক হয় যখন আসলে কথা অনুযায়ী কাজ আ পাওয়া যায়। যেমন এখানে কন্টিনিউয়াসলি যারা হচ্ছে প্রতিনিয়ত কাজ করছেন, তাদেরকেই কিন্তু আমি ঘুরিয়ে কিন্তু সাইকেলিং করে কিন্তু রাখার চেষ্টা করি। আবার অনেকে যারা করছেন না তারা আসলে এই সুযোগটা মিস করছেন। সো আমি মনে করব যে সুযোগগুলো আপনাদের জন্যই দেওয়া। গ্রহণ করাটাই বুদ্ধিমানের কাজ। সো ওকে, থ্যাংক ইউ সো মাচ। অনেক কথা বলে ফেললাম। আর যদি আবারও কারো যদি আসলে কেউ যদি দুঃখ পেয়ে থাকেন তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর অবশ্যই কিন্তু টুইটারের জন্য যে পোস্টটা কিন্তু কমিউনিটিতে পিন করা আছে সেই পোস্টটা কিন্তু দেখে নিবেন। ওখানে কিভাবে হচ্ছে কোন ট্যাগ ইউজ করতে হবে টুইটারে, কোন কি করতে হবে, মানে সবগুলো কিওয়ার্ডস গুলো দেওয়া আছে। পুরো পোস্টটা পড়লেই ওখানে একটা লিঙ্কও দেওয়া আছে। সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। সো আমি মনে করি ইটস ইম্পোর্টেন্ট ফর ইউ গাইস যারা টুইটারে পোস্ট করছেন, প্রমোশন করছেন। তো এবার চলে যাবো আমাদের সকলের প্রিয় সিয়াম ভাইয়ের কাছে। আচ্ছা, সরি, সিয়াম ভাই আজকে থাকবে না, কারণ হচ্ছে উনি বাসা চেঞ্জ করার কাজে আর কি ব্যস্ত আছে। আহ, আগেই জানিয়েছিল। উনি বাসা পরিবর্তন করছে, যার কারণে আসলে উনি একটু ব্যস্ত থাকবে। উনি আগেই জানিয়েছিল। আর তাছাড়া আজকে আমাদের কিং প্রোজ ভাই হচ্ছে আহ, ব্যস্ত আছে, বাহিরে আছে, যেহেতু তাদের সাথী ম্যাম, ছেলেটা তাড়াতাড়ি একটা বিয়ে বিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। আচ্ছা, কিং প্রোজ দাও আজকে বাহিরে আছে, কেননা ওনাদের রিলিজিয়াস উৎসব চলছে। তো সেই জায়গাটা থেকে আমরা সোজা চলে যাব আমাদের সকলের প্রিয় তানজিরা ম্যামের কাছে। আমরা তার কাছ থেকে তার পুরো সপ্তাহের এক্সপেরিয়েন্সটা আর কি জানার চেষ্টা করব। সে লিখে জানাবে। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। কমেন্টস মনিটরিং এর ব্যাপারে বলছি, এই সপ্তাহে আমার লিস্টে যে সকল ইউজার ছিলেন তাদের সকলেরই অ্যাক্টিভিটিস মোটামুটি বেশ ভালোই ছিল। গত সপ্তাহগুলো থেকে এই সপ্তাহে অ্যাক্টিভিটিস মোটামুটি সন্তোষজনক। তবে দুই একজন ইউজারের ছোটখাটো ভুল এবং ভয়েস টাইপিং এর ফলে কিছু বানান ভুল ছিল। ওকে, এবার বেস্ট ব্লগার নির্বাচনের ক্ষেত্রে একটুখানি বলছি। বেশ কয়েক সপ্তাহ পর আজকে আবার দেখলাম প্রতিযোগিতার মধ্যে একটু লড়াই শুরু হয়েছে। অনেকদিন পর আজ ৫ নাম্বার স্টেপ অর্থাৎ পোস্ট ভেরিয়েশন চেক করতে হয়েছে, যা গত সপ্তাহগুলোতে ৪ নাম্বার স্টেপেই বেস্ট ব্লগার বাছাই শেষ হয়ে গিয়েছিল। ওকে, দ্যাটস মিন ইউজাররা এত কিছুর মাঝেও এই ব্যাপারটাতে একটু মানে সিনসিয়ার ছিল, মানে যারা বেস্ট ব্লগারের জন্য ট্রাই করে আর কি। যাই হোক, মোটামুটি সবকিছুই আহ আজ ভালো, এটি ছিল বলার। অনেক অনেক ধন্যবাদ সকলকে। ধন্যবাদ তানজিনা ম্যাম, আপনাকেও অনেক সুন্দর করে গুছিয়ে নিজের কথা আহ লিখে দেওয়ার জন্য। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে আমাদের কমিউনিটির অভ্যন্তরীণ পরিবেশ নিয়ে আমরা আসলে কোনো কিছুই বলতে বাধ্য না। তবে আপনারা ইতিমধ্যেই যা দেখেছেন আহ, সেটাই সত্য। তবে আমাদেরকে তো এগিয়ে যেতে হবে আমাদের জায়গা থেকে, এটাই রিয়েলিটি। সো ওয়েল, কিছু প্রমোশনাল কথা বলি। মানে মানুষ কত ধরনের দুনিয়াতে মানুষ আছে। মানে এ- আমি হচ্ছে যদিও ফেসবুকে এত অ্যাক্টিভ না। আহ, আমার সেই মেডিকেলের এক ফ্রেন্ড আজকে আমাকে নক দিছে, কিরে তুই চেম্বার করা বাদ দিয়ে কি করিস। মানে আমি আমার রুমের একটা ছবি দিয়ে, নতুন বাসার রুমের একটা ছবি দিয়ে লিখছি কর্মস্থল, সে আমাকে মেসেজ করছে মেসেঞ্জারে। তো এখন আমি কেমনে বুঝাই কি করি আমি। মানে আর এতদিন পরে, মানে সে আমার
বাহ্যিক অবস্থা দেখে সে আমাকে নক দিচ্ছে, যা আদৌ আমি মানুষটা ৩-৪ বছর বা ৫-৭ বছর ধরে কেমন আছে, কি অবস্থার ভিতরে আছি সেটার কোনো খোঁজ খবর নেওয়া নাই। সে আমাকে ফোন দিয়ে হচ্ছে সে মেসেজ করছে। ওরে বাপরে বাপ! কি আর বলবো? কত অদ্ভুত মানুষজন। ওয়েল যারা শুরুতেই অনেক খাবারের আইটেম লোভনীয়, খালি ছবি দিলে হবে না, খাবার পাঠিয়ে দিতে হবে। সুদূর পুনে থেকে আমাদের বাংলা ব্লগে ফিজিক্যালি দিলে ভালো হয়। আচ্ছা, সবাইকে খাওয়াতে হবে। আচ্ছা, যে কথাটা বলছি সেটা হচ্ছে কমিউনিটিতে যারা গেস্ট ব্লগার আছেন বা আসছেন তাদেরকে প্রথম যে কাজটা তাদের জন্য যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে প্রথমত আমার বাংলা ব্লগ কমিউনিটিকে সাবস্ক্রাইব করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের উইটনেস বাংলা উইটনেসকে হচ্ছে আ ভোট দিতে হবে। তৃতীয়ত হচ্ছে আরএমই যে প্রক্সি অ্যাকাউন্ট আছে, প্রক্সি অ্যাকাউন্টটাতে হচ্ছে আরএমই আইডিটা সেট করতে হবে। এটা হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া। তারপরে হচ্ছে মিনিমাম কিন্তু একটা এসপি কিন্তু আপনার থাকতে হবে। আ এখান থেকে সাপোর্ট পেতে গেলে। সো আর আমাদের কিংক্রস দা তো আ প্রতিনিয়ত হচ্ছে এই বিষয়গুলোতে সজাগ। সেই গাইড করার চেষ্টা করে নতুন বা গেস্ট ব্লগারদের নিউবি আর সঙ্গে হাফিজ ভাই তো কিউরেশনের দায়িত্বে আছেন এবং হাফিজ ভাইও কিন্তু তাদের গাইড করেন ক্রমাগত এবং করেই আসছেন। সো ওয়েল যে কথাটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে আ আমার বাংলা ব্লগের ২ টো ডেলিগেশন সার্ভিস প্রজেক্ট আছে যা আপনারা ইতিমধ্যেই জানেন বেশ ভালোভাবে এবং আচ্ছা সেই ২ টো সার্ভিস থেকে কি আপনারা হচ্ছে প্রতিনিয়ত বেনিফিটেড হচ্ছেন? আচ্ছা আমার বাংলা ব্লগের ২ টো ডেলিগেশন সার্ভিস প্রজেক্টের নাম দ্রুত টাইপ করে লিখুন তো। ওকে, হিরো মানে হিরো ভাব। এবিবি কিউরেশন ওকে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ ইমন ফর টু ওকে। তো দুটোর কিন্তু ২ রকম সার্ভিস হিরোইজম এ যদি আপনি প্রতিনিধিত্ব করেন, ডেলিগেশন করেন তাহলে কিন্তু আপনি হচ্ছে আপাতত আগের যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলোই পাবেন। আর হয়তো সামনে নতুন কিছু হচ্ছে ইমপ্লিমেন্ট হতে পারে। উইকলি কিউরেশন রিওয়ার্ড পাচ্ছেন। আর হচ্ছে জুসি ভোট পাচ্ছেন। আর টু দ্য মেইন পয়েন্ট আর এবিবি কিউরেশনে যত বেশি ডেলিগেশন করবেন তত বেশি কিন্তু আর্নিং, রেগুলার আর্নিং। সো আপনার আইডিয়াল এসপি গুলো ফেলে না রেখে অবশ্যই হচ্ছে চেষ্টা করবেন আমাদের ডেলিগেশন সার্ভিস প্রজেক্ট গুলোতে হচ্ছে ডেলিগেশন করার জন্য। কেননা যত বেশি ডেলিগেশন তত বেশি আর্নিং। সো ওয়েল একটু মার্কেটিং করছে আরকি। তো তারপরের যে ব্যাপার সেটা হচ্ছে আমাদের প্রতি বুধবারের দিন রাত্রে বেলা করে কিন্তু আমি চেষ্টা করি যে হচ্ছে আমাদের চ্যারিটি নিয়ে কিন্তু হচ্ছে অ্যানাউন্সমেন্ট দেওয়ার জন্য। তো আমাদের আসলে কোনো জোর থাকে না। তবে শুধু একটা রিকোয়েস্ট করি যে যার যতটুকু সামর্থ্য সে অনুযায়ী হচ্ছে বুধবারের দিন আ এবিবি চ্যারিটিতে ডোনেশন দিবেন। কেননা ডোনেশন গুলো আপনাদের কাজেই লাগে। হয়তো রিসেন্ট ৫-৬ মাস ধরে কোনো হচ্ছে ডোনেশন এক্টিভিটিস আসছে না। তবে তার আগে কিন্তু ছিল প্রায় ১০-১২ টার মতো ক্যাম্পেইন হয়ে গিয়েছে এবং ইভেন ফ্রড গুলাকেও দেওয়া হইছে এখান থেকে ক্যাম্পেইন থেকে ডোনেশন। ঠিক আছে? বিগত সময়ের কথা আর না বলি। হাত পা ভেঙে নিয়ে আসছে, কোথায় থেকে ছবি ম্যানেজ করছে, কি ম্যানেজ করছে সেগুলো নিয়ে আপিল করছে। সেগুলোতেও দাদা হচ্ছে দিছে। তার জন্মগত রোগ আছে একটা। যেটা আজীবনেও ভালো হবে না। সেগুলা নিয়েও হচ্ছে আপিল করছে। সেগুলো নিয়েও হচ্ছে সহযোগিতা নিয়ে গেছে। এবং দিন শেষে যে ন্যূনতম কৃতজ্ঞতা বোধ জানানো দরকার সেটা পর্যন্ত জানায়নি। ওয়েল তারপরে আরেকটা ব্যাপার ছিল কি বলবো এটা মজার ব্যাপার যে তার হচ্ছে আ সে ল্যাপটপ কিনবে তার হচ্ছে Steam আছে। বাট সে হচ্ছে তার নিজের Steam দাম কম থাকার কারণে সে Steam বিক্রি করবে না। আবার তার ল্যাপটপটাও দরকার। তো সেই মানুষও হচ্ছে আ সহযোগিতা চাইছে। সেখানেও সাপোর্ট করা হয়েছে। আমাদের প্রতিষ্ঠাতা সেখানেও সাপোর্ট করেছে।
তো মানে বহু রকমের মানুষ আসলে দিয়ে ভরপুর হচ্ছে এই সোশ্যাল যে প্ল্যাটফর্ম গুলো, মানে কার ভিতরে কি আছে ওই যে বললাম না যে মানুষের হ্যাঁ, ইয়েস ইয়েস, একটা আইফোন 6 দরকার, 16, ও সরি 16, বাপ রে বাপ। আচ্ছা, আপিল করতে পারেন, নো প্রবলেম নো প্রবলেম, যার যেটা দরকার সেটা নিয়ে আপিল করতে পারেন। যদি আপনাদের আপিল গ্রান্ট হয় তাহলে কিন্তু মাস্ট বি কিন্তু আপনারা সহযোগিতা পাবেন। আর এখানে আপিল গ্রান্ট না হওয়ার কোনো পসিবিলিটি নাই, কেননা হচ্ছে পসিবিলিটি গ্রান্ট হওয়ার পসিবিলিটি বেশি, সরি। কেননা হচ্ছে আসলে এখানে আপিল করলে কেউ সহজে ফেরে না। হাজার ফ্রড হোক, হাজার ধান্দাবাজ হোক বা হাজার যেই হোক, তাও দিন শেষে কোনো না কোনো সাপোর্ট পায় আর কি। তো যে কথাটা বলছি, তারপরে হচ্ছে এবিবি স্টেজ শো, সেটা হচ্ছে আপনারা চাইলে কিন্তু ওই দিন বুধবারের দিন পোস্টের মাধ্যমে বেনিফিশিয়ারি দিতে পারেন যে কোনো পার্সেন্টেজে। আর হচ্ছে সঙ্গে যদি লিকুইড স্টিম দিতে চান ডোনেশন দিতে পারেন, আর যদি নাই মন চায় তাহলে দেওয়ার দরকার নেই। আর তারপরের যে ব্যাপার সেটা হচ্ছে রবিবারের আড্ডা। এটা কিন্তু আপনাদের আর্নিংটাকেই কিন্তু আরেকটু বৃদ্ধি করানোর জন্য কিন্তু আপনাদেরকে গেস্ট হিসেবে নিয়ে আসা হয় এবং আপনাদেরকেই কিন্তু হচ্ছে আপনাদের কথাগুলোই স্টেজে নিয়ে এসে শোনা হয়, তুলে ধরা হয় পোস্টের মাধ্যমে এবং হচ্ছে আপনাদেরকে কিন্তু সাপোর্ট দেওয়া হয়। আর হচ্ছে যারা শ্রোতা হিসাবে থাকে তাদেরকেও কিন্তু হচ্ছে একটা সম্মানই দেওয়া হয়, যার ফুল ক্রেডিট কিন্তু আমাদের প্রতিষ্ঠাতা। তো যখনই আমাদের প্রতিনিধিরা আপনাদের সঙ্গে যোগাযোগ করবে তখনই কিন্তু চেষ্টা করবেন হচ্ছে আপনারা আমাদের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করার জন্য। তাহলে আপনারাও কিন্তু রবিবারের স্টেজ শোতে কিন্তু গেস্ট হিসেবে কিন্তু দ্রুত আসতে পারবেন। সো ওয়েল, পরের যে কথা সেটা হচ্ছে এবিবি ফান্ড করে আর্ন করুন। সেটা কিন্তু আপনারাই ক্রমাগত করছেন, প্রতিনিয়ত করে যাচ্ছেন। কেননা হচ্ছে আপনাদের জন্যই কিন্তু প্রতিনিয়ত এই সার্ভিসটা চালু করা হয়েছে এবং সেখান থেকে আপনারা লাভবান হচ্ছেন জুসি কমেন্ট করার মাধ্যমে এবং ডিসকর্ডে যে আমাদের চ্যানেলটা আছে এবিবি ফান অল, সেখানে কিন্তু আপনারা যখন কোশ্চেন ড্রপ করেন, সেই কোশ্চেন গুলো যখন যদি সিলেক্ট হয় তখন কিন্তু সেই আহ, যে যারা হচ্ছে প্রশ্ন দেন সেই সকল ইউজারকে কিন্তু ওই পোস্ট থেকে কিন্তু 10% কিন্তু বেনিফিশিয়ারি দেওয়া হয়। আচ্ছা, আপনারা কি এই সুযোগটা পাচ্ছেন, সুযোগ সুবিধাটা? ওয়েল, তারপরে যে ব্যাপার সেটা হচ্ছে এবিবি ফিচার্ড পোস্ট। আহ এক একজনের পয়েন্ট অফ ভিউ এক এক রকম, এক একজনের রুচি চিন্তা ভাবনা এক এক রকম। সেই জায়গা থেকে বলবো যে এখানে ভ্যারাইটি টাইপের মানুষ আছে আমাদের ভিতরেও, আমাদের টিম মেম্বারদের ভিতরেও হরেক রকমের মানুষ আছে, হরেক চিন্তা চেতনার মানুষ আছে, আপনাদের ভিতরেও আছে। আর আমি মনে করি বৈচিত্র্য আছে বলেই পৃথিবীটা এত সুন্দর, না হলে সবকিছু পানসে হয়ে যেত। কেননা বৈচিত্র্য থাকা দরকার। আর আপনাদেরকে হচ্ছে আমরা প্রতিনিয়ত হচ্ছে এই জন্যই মোটিভেট করি, ইন্সপায়ার করি যে ভালো ভালো কোয়ালিটি ফুল পোস্ট করবেন, তাহলে কিন্তু আপনাদের পোস্টগুলো কিন্তু ফিচার্ড পোস্টের জন্য মনোনীত হতে পারে কারো না কারো মাধ্যমে। তো তাহলে কিন্তু আপনারাই কিন্তু হচ্ছে আহ, বেশ ভালো আর্নিং করতে পারবেন এবং আপনার পোস্টটাও কিন্তু হাইলাইট হবে। তো এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। আর তারপরে যে ব্যাপার, যারা এখন তো আসলে নিউবি ইউজার, নতুন ইউজার খুব একটা বেশি আসে না কমিউনিটিতে, কারণ আমাদের কমিউনিটিটা অনেক ক্লোজ করা হয়েছে, অনেক নিয়ম কানুন, কারণ এখন ফ্রি আগের মতো আর ফ্রি ফ্রি ব্লগিং নাই, ইনভেস্ট করে আসতে হবে। সো দ্যাটস দ্য মেইন পয়েন্ট। এখন যারা আসছেন তারা মূলত তাদের আইডিয়াল এসপি থাকেই, ডেলিগেশন করেই এবং লেখার মতো এসপি থাকে। সুতরাং তারপরেও আমি বলে রাখছি, যদি কারো আর্থিক স্বল্পতার কারণে হচ্ছে লেখালেখি করতে না পারেন, আহ, তাহলে অবশ্যই কিন্তু হচ্ছে আমাদের প্রতিনিধি ভাইদের সঙ্গে যোগাযোগ করবেন। তাহলে হচ্ছে আপনারা এবিভি ফান্ড থেকে কিন্তু ফ্রি এসপির যে হচ্ছে ডেলিগেশন সার্ভিসটা আছে ওটা কিন্তু সুযোগটা গ্রহণ করতে পারবেন। ওয়েল, তারপরের যে ব্যাপার সেটা হচ্ছে, তারপরে আর কোনো ব্যাপার নাই, শুভ এখন পানি খাবে। এটা হচ্ছে বিষয়। ওয়েল, অনেকটা সময় ধরে কথা বলছিলাম তো, যার কারণে একটু এদিক সেদিক হয়ে গিয়েছে।
তো যে কথাটা বলছি সেটা হচ্ছে সুপার অ্যাক্টিভ লিস্ট। আমরা প্রতিনিয়তই বলি যারা হচ্ছে সাইফক্সের জন্য মনোনীত হন, যারা সুপার অ্যাক্টিভ লিস্ট তালিকায় থাকেন, যারা বেশ সব দিক থেকে ভালো এনগেজমেন্ট করেন, কমিউনিটি রুলস রেগুলেশন মেনে কাজ করছেন, তারাই কিন্তু এই তালিকায় থাকেন। আর তাদেরকে কিন্তু হচ্ছে সোমবার থেকে রবিবারের ভিতরেই কিন্তু ভোটগুলো দেওয়া হয়ে যায়। সো আমি মনে করি এজন্য কাজের দিকে ফোকাস করা খুবই গুরুত্বপূর্ণ। আর ঘুষ নিয়ে শুধু একটা কথাই বলবো, কারণ ইতিমধ্যে আপনাদের কিন্তু মার্কেট এনালাইজ করা হয়ে গিয়েছে এবং হয়তো কিছুটা রদবদল এসেছে, হয়তো কিছুটা রদবদল বলতে যে ব্যাপারটা সেটা হচ্ছে ওই যে মার্কেটের রূপরেখা পরিবর্তন। আকাশ থেকে পাতালে একটু পড়েছে, পাতাল থেকে আবার একটু ফ্লোতে। তাও তো বলল যে 1,00,000% তাও দাদা বলল দাম বেশি আছে। এটা ট্রু। অনেকে হচ্ছে প্রচুর টাকা, হিউজ টাকা ইনকাম করেছেন এখান থেকে। আবার অনেকে হোল্ড করে রেখে দিয়েছেন। আবার অনেকে আবারও নতুন করে কিনছেন। তবে যাই করেন না কেন বুঝে শুনে করবেন। আর সামনে কিন্তু ভালো দিন আসছে। কেননা কিন্তু আমাদের যারা আমরা পুশের হোয়েল আছি, তারা কিন্তু হচ্ছে অলমোস্ট কিন্তু একটা হচ্ছে ফান্ড লকিং এর দিকে কিন্তু আমরা যাচ্ছি। আর আপনাদের ভিতরেও যদি ফান্ড লকিং যদি কেউ করতে চান, বিশেষ করে যাদের হিউজ পরিমাণ পুশ আছে, তারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। বিশেষ করে আমাদের আ যারা পুশ কমিউনিটিতে আছে, আমরাই তো আছি, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তাহলে লকিং সিস্টেমটা দেখিয়ে দেওয়া হবে। আসলে এটারও কিছু সুযোগ সুবিধা আছে। আশা করা যায় আমরা আমাদের জায়গা থেকে হচ্ছে প্রজেক্টটা নিয়ে একটু যদি সাকসেস হই, ইতিমধ্যেই লকিং হয়ে গিয়েছে। সাকসেস হই, যদি সেখান থেকে যদি ভালো কিছু আ হয়, তাহলে আমরা সেভাবে আপনাদেরকে গাইডলাইন দিতে পারবো। তাহলে হচ্ছে আপনারাও মানে যারা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে আরকি। আর যারা ওই যে যারা বলতে গেলে কি ভাই বর্তমান আর ভবিষ্যৎ। না বর্তমান বলতে কিছু নাই, অতীত আর ভবিষ্যৎ। মানে মানে এখনই যে কথাটা বললাম এটাই কিন্তু অতীত হয়ে গেছে। তো যারা আসলে কি বলবো? যা পাচ্ছি তাই খাচ্ছি, যা পাচ্ছি তাই খাচ্ছি। সবাই তো ক্ষুধার্ত, সবাই আসলে দিন শেষে সবারই পয়সার দরকার। এটা আসলে একদম সত্য কথা। আর এই যে আপনারা আমার এতক্ষণ ধরে কথা শুনছেন, কেন শুনছেন? আ কারণ এখান থেকে টাকা আর্নিং হয়। বিধায় কিন্তু সবাই কিন্তু আমরা এক জায়গাতে আসছি, কথা বলতেছি। তো যদি এখানে কোনো হচ্ছে ইন্টারেস্ট না থাকতো, তাহলে কিন্তু এতক্ষণ কেউ থাকতাম না আমরা। ধুর কি প্যাচাল-ট্যাচাল পারে হুদাই। আর এগুলা গল্প শোনার সময় কই? তো এইটাই হচ্ছে ব্যাপার। তো হচ্ছে তো আমরা আসলেই পুশ নিয়ে একটু গভীরভাবে চিন্তা ভাবনা করছি। আর অবশ্যই আমি যে কথাটা বলব সেটা হচ্ছে আমাদের আ টুইটারে, বিশেষ করে টুইটারে হচ্ছে নজর রাখার চেষ্টা করবেন। কেননা প্রতিনিয়ত কিন্তু সেখানে আপডেট দেওয়া হয়। তাছাড়া টেলিগ্রাম গ্রুপে যারা আছেন সেখানেও নজর রাখবেন। আর টেলিগ্রামের গ্রুপটা কিন্তু হিউজ বড় হয়ে গিয়েছে। নিয়ার অ্যাবাউট ৩০,০০০ এর মতো ইউজার হয়ে গিয়েছে। লাস্ট যখন আমি চেক করেছিলাম। হয়তো এখন আরো বেশি হয়ে যেতে পারে। আর টুইটারেও কিন্তু আমাদের ফলোয়ার বেশ বেড়ে গিয়েছে আমাদের পুশের। তো আমরা আমাদের জায়গা থেকে বেশ ভালোভাবে কাজ করে যাচ্ছি। সামনে বিটমার্টে হচ্ছে লিস্টিং হওয়ার কথা চলতিছে। হয়তো সেটাও হয়ে যাবে। ওই যে বললাম না এখন কিছু ইনভেস্টর আছে, যারা আর্লি দিকের ইনভেস্টর তারা আছে মার্কেট থেকে বেরিয়ে যাবে। আবার নতুন করে কিছু ইনভেস্টর ঢুকবে। আবার যারা পুরনো ইউজার আছে তারা হয়তো আবারও মার্কেটটা একটু আ ডাম্প করলে আবারও কিছু কিনবে। আবারও হয়তো বেরিয়ে যাবে। আবার হয়তো কেউ মার্কেটেই থাকবে না। যাই হোক ইটস এ পার্ট অফ হচ্ছে মার্কেট। মানে ভোলাটাইল অবস্থায় আছে একদম বলতে গেলে। অস্থিরতাপূর্ণ অবস্থায় আছে। তবে এই অস্থিরতা কেটে যাবে। যারা দীর্ঘদিন থেকে আমাদের সঙ্গে আছেন, তারা কিন্তু জানেন ব্যাপারটা। আর কি বলবো? এখন কিন্তু যে কথাটা বলবো, এত সুন্দর, সুন্দর যে রেসিপি করছেন আপনারা, বাপরে বাপ! সব লোভনীয় ব্যাপার-স্যাপার। ছবিতেই এত লোভ লাগছিল। না জানি খাইতে আরো আ কেমন হয়েছিল জানি না। আচ্ছা যারা রেসিপি কনটেস্ট এ হচ্ছে অংশগ্রহণ করেছিলেন, আ
তাদের জায়গা থেকে তারাই একটু হচ্ছে লিখুন তো আপনাদের রেসিপি গুলো খেতে কেমন ছিল? নাকি ছবিতেই হচ্ছে সুন্দর লাগছিল? রেসিপি জিনিসটা কি ভাই? হাফিজ ভাই, আসলেই তো শিখতে হবে রেসিপি কি। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে যে কথাটা বলব, আমাদের হাফিজ ভাই কিন্তু বেশ রসিক মানুষ এবং উনি রেসিপি নিয়েই আমি দেখছি অনেক লম্বা সময় ধরে কাজ করছে। যখন আমাদের প্রতিষ্ঠাতা ছিল না, যখন এস্টিমেট ভেঙে যখন হাইভ হয়ে যায়, সেই সময় হাফিজ ভাই কিন্তু বাংলা শেফ নামে কিন্তু একটা কমিউনিটি খুলেছিল। যারা বিশেষ করে আ রেসিপি নিয়ে কাজ করতে চাইতো। তাদেরকে কিন্তু হচ্ছে তিনি চেষ্টা করতেন। ইয়েস, বাংলা শেফ, সেই কথাটা মনে পড়ছে এখনো। ওকে। যাই হোক পরে তো আমরা সবাই হচ্ছে না, না কইতা ব্যাপারটা তা নাই। আ আ তার জায়গাতেই আছে। তবে সবাই আমরা এখন আমার বাংলা ব্লগে। অনেক, অনেক আগের কথা। ৩.৫ বছর আগে। ৪ বছরের মতো হচ্ছে। ইয়েস, এখন একটাই আছে সেটাই হচ্ছে এবিবি। ওই যে বললাম না এখানে আমাদের বহুত চড়াই উতরাই পাড়ি দিতে হইছে। এহ এখানে আসলে আ যারা বিগত সময় থেকে আছেন, যারা একদম পুরনো মেম্বার তারা হয়তো জানেন। তবে আমাদের কোনো আফসোস নাই দিন শেষে। আফসোস হয় না কি জন্য জানেন? কেননা হচ্ছে দিন শেষে নিজের স্বজাতি বাস দিয়েছে। আবার নিজের স্বজাতি টেনে তুলেছে। আবার কত ফরেনার বন্ধুদের সঙ্গে পরিচয় হয়েছে। তাদের সঙ্গে এখনো কথা হয়। বরং ওই যে বললাম না, তারাই দিন শেষে অনেক আ মানে হেল্পফুল মাইন্ডের। শুনতে খারাপ লাগলেও আসলে আমার ব্লকচেইন এ এসে এটার আমি যথেষ্ট প্রমাণ পেয়েছি। সো আমরা রেসিপি কনটেস্ট এ যাবো। ইয়েস। আমাদের ব্লাডেও কিন্তু হচ্ছে ব্লাড নামেও কিন্তু একটা ব্লকচেইন আছে। তারপরে হচ্ছে হাইভ নামে আছে। এগুলো কিন্তু সব কিন্তু এস্টিমেট কিন্তু হচ্ছে মাদার। এস্টিমেট মাদার, বাকিগুলো হচ্ছে ওই যে বললাম না, এস্টিমেট ভেঙে এগুলো হয়ে গেছে। তো অনেক রদবদল হইছে এখানে। অনেক কিছু দেখতে হইছে। আমার থেকেও সিনিয়র মানুষ আছে এখানে। আমি তো একদম নিউবর্ন বেবি আরকি এখানে। আচ্ছা, ইতিমধ্যেই কিন্তু আমার হাতে কিন্তু কনটেস্টের রেজাল্ট চলে এসেছে। আর ওয়েল, ৭ম স্থান অধিকারকারী যে পাবে 9 স্টিম, সে হচ্ছে আমাদের সকলের প্রিয় ভিডিও ম্যান। কংগ্রাচুলেশন অ্যান্ড ওপেন ইউর মাইক। হ্যালো ভিডিও ম্যান আপু। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। কেমন আছেন? সম্ভবত ওই যে কই মাছের রেসিপিটা না? অনেকগুলো মাছের রেসিপি দেখছিলাম তো। না, না, তেলাপিয়া। তেলাপিয়া মাছ দিয়ে তৈরি হ্যাঁ, করেছিলাম। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। মানে কই মাছের বড় ভাই তেলাপিয়া মাছ। ও, আ খেতে কেমন হয়েছিল এবং কেমন লাগছে প্রাইস পেয়ে? আসলে অনেক ভালো লাগতেছে প্রাইস পেয়ে। আর খেতে আসলেই অনেক মজা ছিল। আমি এমনিতে এই রেসিপিটা প্রায় অনেক সময় তৈরি করি। বিশেষ করে ফ্রিজে যখন মাছগুলো অনেকদিন থেকে যায়, তখন এইভাবে ঝুরি রান্না করলে কিন্তু খেতে আরো মজা লাগে। তাই ভাবলাম আরকি সেই অনুযায়ী রেসিপিটি তৈরি করার জন্য। আর প্রাইস পেয়ে অনেক ভালো লাগলো। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। বিশেষ করে দাদাকেও অনেক, অনেক ধন্যবাদ। আচ্ছা, ওকে। থ্যাংক ইউ সো মাচ ভিডিও ম্যাম অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলার জন্য। ওকে, আরেকটা কথা বলি সেটা হচ্ছে কিন্তু আমাদের কমিউনিটিতে কিন্তু অনগোইং আরেকটা কনটেস্ট চলছে বিগত সময়ের ন্যায়। সেটা হচ্ছে দাদার পক্ষ থেকে। আ সেটা হচ্ছে আ শারদীয় কনটেস্ট। আমি একটু বলে নিচ্ছি।
এটা যদিও আপনারা ইতিমধ্যেই দেখেছেন। শারদীয় কন্টেস্ট হচ্ছে 1431। সেটার নিয়ম কানুনগুলো একটু পড়ে নিবেন। তারপরেও আমি একটু বলার চেষ্টা করছি। কি করা যাবে? প্রথমত হচ্ছে ঠাকুর বিসর্জনের কোনো ফটোগ্রাফি শেয়ার করা যাবে না। আর হচ্ছে কোন দিনে কি করেছেন সবকিছু বিষয় হচ্ছে এখানে লেখা আছে। আর প্রাইজ পুলটা কিন্তু হিউজ। ৩য় স্থান অধিকারী পাবে হচ্ছে ৩০০ স্টিম। এখানে ৩ জন হচ্ছে প্রাইজ পাবেন। ২য় স্থান অধিকারী পাবে হচ্ছে ৫০০ স্টিম এবং ১ম স্থানকারী যে হবেন সে পাবে হচ্ছে 1000 স্টিম। ও মাই গড! হিউজ মানি। সো ওয়েল ওই ব্যাপারটা কন্টেস্টের ব্যাপারে যাদের আগ্রহ আছে তারা একটু অবশ্যই সেদিকে নজর দিবেন। আশা করি এটাও আপনাদের জন্য সুবর্ণ সুযোগ। সো ওয়েল ৬ষ্ঠ স্থান অধিকারী যে পাবে হচ্ছে 10 স্টিম সে হচ্ছে আমাদের সকলের প্রিয় মারিয়া 47। ওপেন ইউর মাইক। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। অনেক হ্যালো। উত্তেজিত মনে হয় আপনি। রিল্যাক্স। কেমন আছেন? এই তো ভাইয়া ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো প্রাইজ পেয়ে কেমন লাগছে? এই তো ভাইয়া ভালো লাগছে প্রাইজ পেয়ে। আশা করিনি যে প্রাইজটি পাবো। রেসিপিটা খেতে কেমন হয়েছিল? রেসিপিটা খেতে সত্যি অনেক ভালো হয়েছিল। বিশেষ করে আমার মেয়ের জন্য তৈরি করেছিলাম। সে খেতে খুবই খেয়ে খুব মজা করে খেয়েছিল আর ওর কাছে ভালোই লেগেছিল। থ্যাংক ইউ সো মাচ হ্যালো। মারিয়া আপু, আপনি অনেক সুন্দর করে কথা বলেছেন এবং আপনার জন্য শুভেচ্ছা রইল। আপনি আমাদের সঙ্গে অবশ্যই যুক্ত থাকবেন। তো আমরা কিন্তু মারিয়াপুর কথা শুনলাম। এবার যাব হচ্ছে ৫ম স্থান অধিকারী যে পাবে ১২ স্টিম সে হচ্ছে আমাদের সকলের প্রিয় নতুনরা আসলে বেশ ভালো করছে। নতুন যারা র‍্যাঙ্ক করেছে দে আর ডুইং গুড। কৌশিক চাক, কংগ্রাচুলেশন এন্ড ওপেন ইউর মাইক। হ্যাঁ শুভ ভাই, শোনা যাচ্ছে? আরে তুমি তো ফাটায় দিচ্ছ একদম। দারুণ। তোমাদের ভালোবাসা আর কি। তোমার চেষ্টা আমাদের আসলে আমরা আমাদের জায়গা থেকে কাজ করছি, তোমরা চেষ্টা করছো। ব্যাপারটা হচ্ছে হ্যাঁ এটা এটাই। ঠিক, সবসময় চেষ্টা করি ব্লগে অ্যাক্টিভ থাকার। সারাদিন প্রচন্ড কাজ থাকে, প্রচুর বিজি শিডিউল থাকে, তার মধ্যে থেকেও মানে এমন একটা হয়েছে যে সাপোজ আমি স্কুলে কাজ করছি, তো সিঁড়ি দিয়ে নামছি ছুটে মনে হচ্ছে দুটো কমেন্ট করে দিই, মনে হচ্ছে একটা পোস্ট আমি শেয়ার করে দিই। এটা একটা রক্তের সঙ্গে মিশে গেছে যেন। তো এইটা একটা হয়েছে। হ্যাঁ, এটা খুব একটা ভালো দিক। আর এর জন্য সবাইকেই আমি আমার ধন্যবাদ জ্ঞাপন করছি। সবাই একসঙ্গে আছি বলেই কাজের এত এন্থু থাকে। ইয়েস। কেমন লাগছে প্রাইজ পেয়ে? ভালো লাগছে শুভ ভাই, খুবই ভালো লাগছে। এবং সত্যি মানে সকলের ভালোবাসায় আমি মুগ্ধ। এবং আমাকে যে আমি একেবারেই নতুন ইউজার, সকলের থেকে অনেকটাই মানে এখানে অভিজ্ঞতায় ছোট, ফলত সবাই যে এত আপন করে নিয়েছে আর সবাই মিলে এত আমাকে ভালোবাসা দেয়। এই যে প্রাইজ দেওয়া, এই যে আমার নাম এবারে তো টিচার অফ দ্য উইকে দেখলাম আমার নাম অ্যানাউন্স করেছে। তো আমার কাজগুলোকে যে স্বীকৃতি দেওয়া হচ্ছে, এটা সত্যি আমার কাজের অনুপ্রেরণা অনেকটা বাড়িয়ে দিচ্ছে। মানে হয়তো এতটা স্বীকৃতি পাচ্ছি নিজের কাজের বলেই আমি কাজটা করতে পারছি। তো আমি একটা নিজে থেকে একটা ওই কাতলা মাছের একটা রেজালা বানিয়েছিলাম। ওটা অনেকদিন ধরে ইচ্ছা ছিল, কিন্তু এমনি বানানো তো হয় না। ফলে যেহেতু একটা ইয়ে ছিল, একটা প্রতিযোগিতা অংশগ্রহণের জন্য একটা আহ্বান এলো, সেই জন্য ওটা কাজে লাগিয়ে দিলাম। আমি বললাম চলো ঠিক আছে, আজকেই খাবো বলে ওটাকে রান্না করলাম। তোমার কিন্তু পয়সা উঠে গেছে কিন্তু। হ্যাঁ, পয়সা উঠে গেছে, এটা ঠিক। ফলে এখন এইটা একটা ভালো বিষয় হয়েছে। মাছের পয়সা মানে উঠে গিয়েছে। হ্যাঁ গো শুভ ভাই, কাতলা মাছটা কিনতে আমার 280 টাকা খরচ হয়েছে। তুমি সেই চিন্তা করো, পয়সাটা তুমি কিন্তু তুমি এখান থেকে হচ্ছে 12 স্টিম পাইছো, তারপর ওই দিক থেকে টিচার অফ দ্য উইক হইছো, ওই পোস্টিং মনে হয় হ্যাঁ সম্ভবত। আমার একদমই, ফলত আমার মাছের দামের থেকে বেশি লাভ করে ফেলেছি আমি। হ্যাঁ, ওকে, অনেক কংগ্রাচুলেশন ম্যান। ধন্যবাদ সকলকে, একদম। ওকে, থ্যাংক ইউ সো মাচ কৌশিক দা, অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলার জন্য। ওকে,
আপনারা সবাই ভালো কাজ করবেন, ভালো ভালো পজিশনে আসবেন, এটাই হচ্ছে আমাদের চাওয়া। আসলে এখানে যে যেমন কাজ করে সে তেমন ফল ভোগ করে, এটাই হচ্ছে রিয়েলিটি, আর এটাই হচ্ছে এখানে। সো ওয়েল, এবার চতুর্থ স্থান অধিকারকারী, যেভাবে 14 টিম, সে হচ্ছে আমাদের সকলের প্রিয় বৃষ্টি ওয়ান। কংগ্রাচুলেশন এন্ড ওপেন ইউর মাইক। বৃষ্টি ওয়ান চতুর্থ স্থান অধিকারকারী। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? আচ্ছা, ওকে, ক্লাসটা কেন যেন বাজলো না। আচ্ছা, হ্যালো। বটে কি কোনো, হ্যাঁ, হ্যালো, জি ভাইয়া, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। বৃষ্টি আপু কেমন আছেন? আসলে ভাইয়া আবহাওয়ার অবস্থা তো ভালো না। কথা শুনেই নিশ্চয়ই বুঝতেছেন গলার অবস্থা ভালো না। যাই হোক, তবুও খুব ভালো লাগছে। আমি আশা করি নাই আসলে। কারণ খুব তাড়াহুড়োর মধ্যে রেসিপিটা তৈরি করেছিলাম। বৃহস্পতিবারেই তৈরি করেছি। শুক্রবারে কক্সবাজার গিয়েছিলাম আরকি সেজন্য। আর এর মধ্যেই দিলাম। প্রাইস পেয়ে সত্যি খুব, খুব ভালো লাগছে ভাইয়া। ধন্যবাদ সবাইকে। সবার অবস্থাই খারাপ রে আপু, কি বলবো। দিন শেষে রিয়েলিটি অনেক ক্রুল। আমি নিজেও গলায় হচ্ছে ইয়ার আছে, পাশে টিস্যু বক্স নিয়ে আসি। হাফিজ ভাইয়ের মতো আমার অবস্থা যাচ্ছে। যাই হোক, কিভাবে পার হয়ে যাচ্ছে সবকিছু। আর প্রচুর মাথা ব্যথা করতেছে। মানে এত পরিমাণ সোয়েটিং হয়েছে করে দুপুরের পর থেকে। প্রচুর ঘেমে ঘেমে গিয়েছিলাম। তো এবার তৃতীয় স্থান অধিকারী, যেভাবে 20 স্টিম, ও মাই গড, সে আমাদের সকলের পরিচিত নিলাম সামন্ত। কংগ্রেচুলেশন এন্ড ওপেন ইউর মাইক। নিলাম দি, হ্যালো। কি অবস্থা, কেমন আছেন? সুদূর পুনে থেকে এত সুন্দর সুন্দর খাবারের ছবি পাঠাইলেন, বাস্তবে তো দিলেন না। বাস্তবে এলেই খাওয়াবো। এগুলো তো এক্সপেরিমেন্টাল ডিশ। সেদিন আমি ব্লগেও লিখেছিলাম, যেদিন আপনারা হ্যাং আউটে অ্যানাউন্স করেন। তো নওরিন আপু বলছিলেন, মাছের পায়েস কেউ বানাবেন না আবার। ওটাই আমার মধ্যে ঢুকে গিয়েছিল। যে ঠিক আছে, পায়েসের উপকরণ দিয়েই ঝাল কিছু একটা বানাতে হবে। কারণ মাছের সাথে মিষ্টি ব্যাপারটা খুব একটা ভালো যায় না। তো এক্সট্রা করে চিজটা এড করেছিলাম যাতে একটু ক্রিম ক্রিম খেতে লাগে, একটা বেশ ইটালিয়ান ফ্লেভার আসবে। ওভারঅল মানে আমার উদ্দেশ্যটা সফল হয়েছিল। খেতে কিন্তু দারুণ হয়েছিল। বাচ্চা বড় সবাই মোটামুটি বেশ ভালোই খেয়েছে। আমার বাড়িতে লোকজনও ছিল যখন রান্না করেছিলাম। তারাও খুব খুশি হয়েছে খেয়ে। শুধু আপনাদের খাওয়াতে পারলাম না। অথচ রেসিপিটা আপনাদের কথার ভিত্তিতেই চ্যালেঞ্জ করে বানানো। বাহ! না, প্রত্যেক দুধওয়ালাই বলে হচ্ছে আমার দুধ কিন্তু খুব ভালো। কোনো ভেজাল টেজাল নাই এখানে, পানি মিশানো নাই। আমরা জানি না মানে মানে হচ্ছে না, কার না, রেসিপি পানি কেমন। মিশানো নাই নয়। আমি আমি রেসিপিটা প্রচন্ড ডিটেলসে শেয়ার করেছি। ইভেন কত মিনিট পরে কালার কেমন হলে সবকিছু লিখেছি। যেহেতু আমার এক্সপেরিমেন্ট এটা, আপনি আপনারা যে কেউ বাড়িতে রান্না করে দেখতে পারেন। কোনো অসুবিধেই নেই। কারণ এর একটা অথেন্টিক রেসিপি আছে, দুধ কাতলা বলে। এটা প্রায় ১৫০ বছর আগে, ১০০-১৫০ বছর আগে বাঙালির মধ্যেই অত্যন্ত প্রচলিত একটা রেসিপি। সেটাকে আমি একটু ইনোভেট করেছি। মানে সেই অথেন্টিকেশনটাকে না রেখে আমি একটু আমার মতো করে করলাম। আরে বাবা, একটু আসলে মজা মজা করলাম রে না, বাবা। না, না, একটা কথা বলি। রান্নার মানে প্রাচীন বাংলায় বাঙালির মধ্যে এরকম অনেক রান্না আছে যেই রান্নাগুলো বর্তমানে নেই, হারিয়ে গেছে। আমি সেই রান্নাগুলোকে খুঁজে বার করি, সেটা কিভাবে সৃষ্টি হয়েছিল সেটা বার করি এবং সেটাকে নতুন করে ইনোভেট করার চেষ্টা করি। এটা কিন্তু আমার অন্যতম হবি। আপনি কি জানেন যে এই সেম কাজটা কিন্তু আমাদের দাদা করে? আমাদের হ্যাঁ, একবার হচ্ছে, হ্যাঁ, আমাদের প্রতিষ্ঠাতে জানতাম না। একবার হচ্ছে ওই যে একটা হচ্ছে আগে যখন স্টিমারে করে হচ্ছে কোথায় যেন যাইতো, এরকম একটা গল্প বলেছিল। আমার যদি হ্যাঁ, রান্না বিষয়ক মানে হচ্ছে যদি মানে কি যেন মানে ওটা হচ্ছে লঞ্চে হচ্ছে যে স্টিমেটে যে স্টিম কি যেন একটা বলেছিল সেই সময়। হুম। আহ, সেটা একটা মাছেরই রেসিপি ছিল মনে হয়, মাছ কি বিরিয়ানি। তো যাই হোক, ভালো লাগলো এবং আপনি আপনার অভিজ্ঞতার কথা বললেন, এবং সুন্দর। আপনি ভালো করেছেন বিধায় কিন্তু তৃতীয় স্থান অধিকার করেছেন, কেননা ঠিক আহ, আছে, কন- এটাই অনেক। well, রেসিপি এবারে খুব সুন্দর সুন্দর রেসিপি এসেছে তো।
থ্যাংক ইউ সো মাচ নিলাম দি, অনেক সুন্দর করে গুছিয়ে থ্যাংক কথা ইউ বলার সো জন্য। মাচ। ওকে, এবার দ্বিতীয় স্থান অধিকারকারী যে পাবে 25 স্টিম, সে হচ্ছে আমাদের সকলের প্রিয় টিএস সোনিয়া আপু। ইটস ইওর টাইম। হ্যালো টিএস সোনিয়া আপু, আসসালামু আলাইকুম ভাইয়া। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন? আমি আবহাওয়াজনিত সমস্যায় ভুগতেছি পরিবর্তনের কারণে, ঠান্ডা জ্বর কাশি চলে গেছে। কাশিটা এখনো শুরু হয়নি, হতে পারে মনে হয়। হ্যাঁ, এখন অনেকেরই এরকম হচ্ছে। কেমন লাগছে প্রাইজ পেয়ে? আপনাদের কাছে তো প্রাইজ পাওয়াটা হচ্ছে প্রায় অনেকটা দুর্ভাতের মতো। আমরা যেমনটা বলি আগে খেলতে গেলে ছোটবেলায়, যে একটা প্লেয়ার বেশি হইলে যে ও তো দুর্ভাত। তো আপনাদের যে সৃজনশীল কাজকর্ম, ফুটিয়ে তোলার ব্যাপার, প্রেজেন্টেশন, সব দিক দিয়ে সে প্রথম থেকেই লক্ষ্য করছি। মানে আপনাদের একটা টার্গেট থাকে যে না আমরা প্রাইজটা নেবই নাকি, মানে এই যে একটা আহ, মানে জেদি মনোভাব, এটা কিন্তু ভালো। মানে এটা আরো আগ্রহ বাড়ায়। তো সেই জায়গা থেকে কেমন লাগছে প্রাইজ পেয়ে? খুবই ভালো লাগতেছে ভাইয়া। আসলে সবসময় চেষ্টা করি নিজের মানে যেটাই করব ওইটাকে মানে ভালোভাবে প্রেজেন্ট করার আরকি। নিজের সবটুকু দিয়ে প্রেজেন্ট করার চেষ্টা করি। তো খুবই ভালো লাগতেছে প্রাইজ পেয়ে। আপনাদের সবাইকে অনেক, অনেক ধন্যবাদ। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। আর আপনাদের একটা ডাই প্রজেক্টে একটা কন্টেস্ট চলছিল না? ওই যে ইয়াতে সম্ভবত আমাদের হচ্ছে বর্ষপূর্তিতে। আ তখন একটা হচ্ছে প্রজেক্ট বানিয়েছিলেন, দেখেছিলাম। আসলে এত, এত পোস্ট থাকে তো। আপনাদের কোনগুলো একটু আমরা একটু সবার পোস্টে সিনসিয়ারলি দেখি ট্রুলি। কেননা যে আর বিশেষ করে যারা একটু বেশি সময় দেয়, হার্ডকোর ভাবে সময় দিচ্ছে, তাদের পোস্টগুলো একটু দেখতেও ভালো লাগে। কেননা একটা কাজকর্ম। তারপরে একটা পেইন্টিং করেছিলেন, বিশাল একটা পেইন্টিং। অনেক সুন্দর ছিল। জি ভাইয়া, ওইটা আসলে অ কয়েকদিন, একদিন না শুধু কয়েকদিন সময় নিয়ে করেছিলাম। অনেক বড় ছিল তো তাই জন্য। ওকে, টিএস সোনিয়া ম্যাম অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলার জন্য এবং ধন্যবাদ আপনাকে। এবার যাচ্ছি প্রথম স্থান অধিকারকারী যে পাবে 35 স্টিম, সে হচ্ছে আমাদের সকলের প্রিয় জামাল 7। কংগ্রাচুলেশন এন্ড ওপেন ইউর মাইক। জামাল 7, কংগ্রাচুলেশন এন্ড ওপেন ইউর মাইক। জামাল 7 ভাই আছেন কি? যদি কেউ একটু ইনশিওর করতেন দয়া করে, জামাল 7 ভাই আমাদের সঙ্গে আছে কি যুক্ত? উনি আছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যালো জামাল 7 ভাই, দয়া করে মাইক্রোফোনটা ওপেন করতে হবে এবং আমাদের সঙ্গে কথা বলতে হবে আপনাকে। না হয় বেরিয়ে গিয়ে আবারও প্রবেশ করুন, যদি মাইক্রোফোন যদি ওপেন না হয়। অনেক সময় এরকম হয়ে যায়। জামাল 7 ভাই ফার্স্ট উইনার, আজকের প্রথম স্থান অধিকারী যে পাচ্ছে 35 স্টিম। জামাল 7 ভাই, আপনাকে একটু দয়া করে কথা বলতে হবে। আচ্ছা, উনি কি আছে? এসেছে আবার? না না, উনি আর নেই, উনি আর নেই। আচ্ছা, কিঙ্কজ দা, পূজা কেমন হচ্ছে এবং সব মিলিয়ে সময় কেমন যাচ্ছে? রাস্তায় নাকি হচ্ছে রুমে?
ওই ক্ল্যাপ দেওয়ার জন্য একটু দাঁড়িয়ে পড়েছি। তার মানে পূজা দেখার জন্য বের হয়েছেন নাকি? হ্যাঁ, ওকে। আচ্ছা, জামাল সেভেনের ভাই সম্ভবত হচ্ছে নেটওয়ার্ক ইস্যু। মোস্ট প্রবাবলি ওনাকে একটু আগেই দেখছিলাম। উনি কেন জানি আবারও ডিসকানেক্ট হয়ে গেল। আচ্ছা, তাহলে আমরা বিশেষ পুরস্কারে যাব। বিশেষ পুরস্কারে হচ্ছে 15 স্টিম থাকবে আর প্রত্যেকেই পাবে হচ্ছে 7.5 স্টিম করে। প্রথমেই ডাকছি আমাদের সকলের প্রিয় শাপলা দত্ত। কংগ্রাচুলেশন এন্ড ওপেন ইউর মাইক। বিশেষ পুরস্কার শাপলা দত্ত। হ্যালো শাপলা দত্ত ম্যাম, কি শুনতে পাচ্ছেন? শাপলা দত্ত ম্যাম কি আছে আমাদের সঙ্গে? যদিও নেই, শুভদা উনিও নেই। আচ্ছা, শাপলা দত্ত ম্যামও নেই। ওকে। এবার সর্বশেষ বিশেষ পুরস্কারের জন্য মনোনীত হয়েছে আমাদের সকলের প্রিয় এনএ রকি 71। কংগ্রাচুলেশন এন্ড ওপেন ইউর মাইক। আসসালামু আলাইকুম। হ্যাঁ রকি ভাই, কেমন আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। রেসিপি তো আপনি বানাননি, বানায় দিতে ভাবেই নাকি? হ্যাঁ, অবশ্যই। আমি তো চিন্তা করতে আজকে মনে হয় সবার সুন্দর সুন্দর রেসিপি গুলোর মাঝখানে আমার রেসিপি গুলো নাই। আচ্ছা আচ্ছা। বেশ ভালো লাগতেছে আসলে। ওকে আমার পোস্টে আসলে সিলেক্ট করার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ সো মাচ রকি ভাই। আরেকটা বিষয় ভাই, ওই জামাল সেভেনের সম্ভবত ওখানে নেট চলে গেছে, ফোন দিছিলাম বলতেছে যে নেট চলে গেছে। আচ্ছা, ওনাকে তাহলে জানাই দিয়ে উনি হচ্ছে আহ প্রথম স্থান অধিকারী। উনি তো মানে জি সম্ভবত জি ভাইয়া, আপনাদের ফ্যামিলির না নাকি? জি বারা ভাই হয়। আচ্ছা, মানে আপনাদের ফেনী গ্রুপের। ওকে, জি জি। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ রকি ভাই। আর এরই মাঝ দিয়ে কিন্তু আমাদের হচ্ছে পুরস্কার বিতরণী যে অনুষ্ঠান ছিল, রেজাল্ট অ্যানাউন্সমেন্টে, সেটা কিন্তু শেষ হয়ে গেল। আর এবার যাচ্ছি আমরা পরের সেগমেন্টে। আর পরের সেগমেন্ট আর অন্য কোনো কিছু না, সেটা হচ্ছে কুইজ। আর কুইজের জন্য ডাকবো আমি হচ্ছে আহ আমাদের আরিফ ভাই, হাফিজ ভাই আর কিংপ্রোস ভাই তো আজকে সঙ্গে আছেন। ওকে, তো কুইজ খেলুন এবং শোনা পুরস্কার জিতে যাচ্ছে নিন। ভাই? একদম শোনা পরিষ্কার যাচ্ছে? ভাই, পরিষ্কার। আচ্ছা, ঠিক আছে। আমি শুরু করছি আমাদের কুইজ সেগমেন্টে, সবাই একটু লক্ষ্য রাখবেন। প্রথম কুইজটা আসছে সুমন ভাইয়ের পক্ষ থেকে। পৃথিবীতে দিন রাত সমান হয় কখন? হ্যাঁ, সঠিক উত্তর হচ্ছে 23শে মার্চ এবং 21শে মার্চ, 23শে ডিসেম্বর, 23শে সেপ্টেম্বর।
আমাদের দ্বিতীয় কুইজটা আসছে, সবাই একটু লক্ষ্য রাখবেন। এটা আমার পক্ষ থেকে আসছে। কোন মাসে 28 দিন আছে? উত্তর হচ্ছে সব মাসে। দারুণ ছিল এটা। সঠিক উত্তর কে দিয়েছেন? মাস ঠিক তো আছে, হ্যাঁ 12 হবে। মাস তো 12টাই। আচ্ছা, এরপরে কোয়েশ্চেন, স্ত্রী হাতিকে কি বলা হয়? এটা আমার বিসিএস এ আসছিল রে। 38 কি 39 তম বিসিএস এ স্পেশাল বিসিএস একবার দিচ্ছি। সঠিক উত্তর হচ্ছে গরু। সরকারি জবের পরীক্ষায়। এরপরে কোয়েশ্চেনটা আসছে, সবাই একটু লক্ষ্য রাখবেন তাহলে। প্রশ্ন, রাসায়নিক প্রতীক কি পানির? হ্যাঁ, সঠিক উত্তর হচ্ছে H2O, একবারে এই যে। ওকে, তাহলে থ্যাংক ইউ সো মাচ। হাফিজ ভাই, আমার কথা শোনা যায়? ওকে। ভাইরে ভাই, আমার বাসারও সবার হচ্ছে ইয়া ধরে গেছে। যেমন আমার থেকে ধরলো নাকি সন্ধ্যার পর থেকে। এরা আমার এরা আমার টাচেই আসছিল তো। সবাইকে একটা করে হচ্ছে ইয়া মানে হচ্ছে সিট্রিজিন হাইড্রোক্লোরাইড দিয়ে দিলাম। ক্যালাট্রল জাতীয় ওষুধ আর কি। কিছু করার নাই। আচ্ছা, ওকে। মাথা ব্যথা করতেছে। ওয়েল, অনেকটা সময় থেকে কথা বলছি, সেটা হচ্ছে আপনার থেকে আবার আমাদের না। হয়ে যাক, হয়ে যাক, সবার হয়ে যাক। সবাই ছুটিতে থাকবো। ওয়েল, কাম টু দ্য মেইন পয়েন্ট। আপনারা যারা কুইজ খেলেছেন তারা কিন্তু হচ্ছে অবশ্যই কিন্তু প্রাইজ পেয়ে যাবেন।
আমরা কিন্তু যথাসময়ে প্রাইজ দেওয়ার চেষ্টা করি এবং প্রতিনিয়তই করে যাচ্ছি। আমরা কিন্তু কখনো কোনো কিছু বাকি রাখি না। কি বলেন নাকি মেরে দেই? দেরি হলেও পাই। ওকে, আচ্ছা, পান। এটাই আসলে আমাদের বৈশিষ্ট্য। এখন না থাকলে বহু কাজের মধ্যে থাকতে হয় তো। ইনস্ট্যান্ট তো এটা এয়ারড্রপ এর মতো না যে ধুমধাম মেরে দিলাম। এখানে অনেকগুলো প্রসেসিং আছে আরকি। যাই হোক, আবার কমপ্লেইন করে বসেন না যে আমরা হচ্ছে বসের কাছে কমপ্লেইন করেন না যে আমরা এগুলা খেয়ে ফেলে দেই। আচ্ছা, ওকে। সো ফাইনালি হচ্ছে মেইন টাইম এখন, সেটা হচ্ছে এন্টারটেইনমেন্টের আগে সুপার অ্যাক্টিভ লিস্ট অ্যানাউন্সমেন্ট, যার হোল ক্রেডিট হচ্ছে আমাদের সকলের প্রিয় এক্সিকিউটিভ অ্যাডমিন উইঙ্কলেস দা। সেটা হচ্ছে টায়ার 1 এ আছেন পূর্ণিমা 14, ইসরাত মিম, সাইমা আক্তার, তানহা 001, কৌশিক চাক 123, মনিরা 999, জামাল 7, এনারকি 71, মহিন আহমেদ, সুমন 09, বিডি ওমেন, ইমন 42, নীলাম সামন্ত, শামসুন নাহার, টিএ সোনিয়া, সেলিনা সাথিয়ন। কংগ্রাচুলেশন, আপনারা আছেন টায়ার 1 এ। টায়ার 2 তে আছে এজিএস আজিম, বিজয় 1, রিয়াদ X2, স্বপন 700, আলিফ 111, নাজমুল 01, মাহফুজুর 888, মাকসুদা কাউসার, সেলিনা 75, জান্নাতুল 01, মুসাফিজুর 001, তানজিমা, ফাতিমা 001, অঙ্কন কিবরিয়া 001, পলাশ 123। আপনারা আছেন টায়ার 2 তে। টায়ার 3 তে আছেন রায়ান 111, হীরামণি, লিমন 88, তানিয়া 69, এমডি ইমা ইসলাম 00, কাজী রায়হান, নিলয় মজুমদার, অয়েন 001, গ্রিন 015, জনি প্রিন্স, মারিয়া 47, তুহিন 002, মোহাম্মদ 786, এফ এ সোনিয়া এবং ফাইনালি পারুল 19। কংগ্রাচুলেশন, আপনারা আছেন টায়ার 3 তে। সো এরই মাঝ দিয়ে কিন্তু মোটামুটি আমাদের হচ্ছে কি হয়ে গেল, সুপার অ্যাক্টিভ লিস্ট অ্যানাউন্সমেন্ট পর্ব শেষ হয়ে গেল। তো এবার আমরা যাব হচ্ছে এন্টারটেইনমেন্ট পর্বে।